জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে চন্দন? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার একদম। জয় গুরু। উপস্থিত সকলকে আমি জয়গুরু জানাই, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আজকে বিধি অন্বেষার গ্রুপ থেকে আমাদের যে হেলথ সিম্পোজিয়াম, হেলথ সেমিনার, সেটাতে আমাদের শুরু হতে চলেছে এবার। আজকে আমাদের যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা আজকে বিষয়বস্তু হচ্ছে সুস্থ থাকতে কি খাবো, কেন খাবো, কখন খাবো, কোথায় খাবো, কতটা খাবো, দৈনিক খাদ্য তালিকাটা কেমন হলে ভালো, স্বাস্থ্যহীনীর প্রয়োজনীয়তা কি, স্বাস্থ্যহীনী নিলে খাওয়া দাওয়াটা কেমন ভাবে পালন করুন। আজকে আমাদের স্পিকার আমরা পেয়েছি ডক্টর স্বরূপ চক্রবর্তী স্যারকে, ঠাকুরের সহপতি ঋত্বিক, অ্যাসোসিয়েট প্রফেসর জেনারেল সার্জারি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, এবং আনুষঙ্গিক আরো পার্টিসিপেন্টসদের আমাদের সকল শ্রদ্ধাভাজন ডাক্তারদেরকে আমরা পেয়েছি। আমরা শুরু করছি। প্রথমেই আমাদের ওপেনিং সং দিয়ে শুরু করব। ওপেনিং সং প্রস্তুত করবেন ডক্টর সুপ্রভা চক্রবর্তী, কনসালটেন্ট পালমোনোলজিস্ট, এশিয়ান সুপার স্পেশালিটি হসপিটাল, ধানবাদ থেকে, বক্ষ রোগ বিশেষজ্ঞ, আমাদের অত্যন্ত কাছের সুপ্রভাদী ডক্টর সুপ্রভা চক্রবর্তী। সুপ্রভাদী, তুমি জয়েন করেছো? দেখতে পাচ্ছি না তো সুপ্রভাদীকে, ফোন করবো। আচ্ছা, একটু দেখো তাহলে অন্য কোনো ফোন থেকে কন্ট্যাক্ট করে। ওপেনিং সং তো শুরু না করলে হবে না, তাহলে বিকল্প যদি কাউকে বলো তো। রাজেশ দাকে দিক, আর তারপর হ্যাঁ, জয়গুরু। বলছি রাজেশ দা জয়েন করেছেন, তা রাজেশ দাকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, রাজেশ দা ঠিক তো নেই। আচ্ছা, বিশেষ কারণে ডক্টর সুপ্রভা চক্রবর্তী দিয়ে এখনো জয়েন করে উঠতে পারেনি। আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরী দাকে পেয়েছি, ঠাকুরের সহপতি ঋত্বিক, আপনারা সকলেই চেনেন
সিনিয়র রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সুদূর ত্রিপুরা থেকে আমাদের শ্রদ্ধেয় রাজেশ চৌধুরী দা। রাজেশ দা, তুমি শুরু করো কীর্তন দিয়ে। জয় গুরু। কীর্তন গাবো প্রথমেই? হ্যাঁ, আসলে সুপ্রভাতী জয়েন করেনি, চন্দন বললো যে রাজেশ দাকে দিয়ে শুরু করতে। যদি গান, তাহলে কীর্তন তাহলে প্রথমে কীর্তন গাই না অন্য গান গাই? হ্যাঁ গান দিয়ে করো। ভিডিওটা অফই থাক, সাউন্ড একটু মহিমা তোমার পরমেশ কেবা জানে মহিমা তোমার। ওই যে কুসুম দলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল রূপে যার নাহি তুল, ওই যে কুসুম দলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ কুল রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার পরমেশ কেবা জানে মহিমা তোমার পরমেশ কেবা জানে মহিমা তোমার। কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, কুল শব্দে রক্ষালিছে চরণ তোমার, কুল শব্দে রক্ষালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণ তোমার। আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, অনুকূলে কৃপা করে দাও হে চরণ স্থান, অনুকূলে কৃপা করে দাও হে চরণ স্থান। পরমেশ কেবা জানে মহিমা তোমার পরমেশ কেবা জানে মহিমা তোমার। জয়। জয় গুরু রাজেশ দা। আমাদের শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরী দা
প্রথমে ঠাকুরের একটি লেখা সুন্দর সঙ্গীত দিয়ে শুরু করলেন, পরমেশ কে বা জানে মহিমা তাহার। শ্রদ্ধেয় রাজেশ দা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ঠাকুরের শ্রীচরণে শ্রদ্ধেয় রাজেশ দার সুস্থ সুন্দর জীবন প্রার্থনা করি, এবং ঠাকুরকে নিয়ে রাজেশ দা যেভাবে অ্যানালিসিস করেন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে সেগুলো জানি। তিনি যেভাবে অ্যানালিসিস করেন, বহু প্রশ্নের উত্তর তিনি সুন্দরভাবে লিখেছেন ফেসবুকের খাতাতে, আমরা সবাই সেটা জানি, এবং আমরা আরো আশা করবো রাজেশ দাকে এভাবেই আমাদের সকলকে অনুপ্রাণিত করতে। তুমি ভালো থেকো রাজেশ দা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। চন্দন, জয় গুরু। চন্দন, শুনতে পাচ্ছ আমার কথা? জয় গুরু। হ্যাঁ, বলছি সুপ্রভাতী কি জয়েন করেছে? আচ্ছা, তাহলে কি এখন আমাদের সুপ্রভাতী গান করবেন, নাকি আমাদের বাণীপাঠের পর আবার কীর্তন হবে? ঠিক 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 জয় গুরু, জয়। এবার ঠাকুরের সদ্গ্রন্থ পাঠ ডক্টর মঙ্গল প্রসাদ মল্লিক দা, আমাদের অত্যন্ত প্রিয়জন, এমডি অবস্টেটিক্যাল গাইনেকোলজি, আমাদের কনসালটেন্ট গাইনেকোলজিস্ট মেদিনীপুর থেকে, আমাদের শ্রদ্ধেয় মঙ্গল প্রসাদ দা ঠাকুরের বাণী গ্রন্থ পাঠ করবেন। প্রদীপ্ত, জয় গুরু। শোনা যাচ্ছে? জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে প্রদীপ্ত? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থে প্রথম খণ্ড, স্বাস্থ্য সদাচার অধ্যায়। খাসনে মাদক, পেঁয়াজ রসুন, মাছ মাংস নানাবিধ, ওতে বিধান বিষাক্ত হয়, অযথা হয় উত্তেজিত, যার ফলে বাঁচা বাড়া সহজভাবে পাই না সারা, মরণ তরণ চলন যেসব হয়েই পড়ে বিক্ষোভিত। বাণী সংখ্যা 64। শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডের পৃষ্ঠভীতি ও ষষ্ঠয়নী অধ্যায়। বাঁচা বাড়ার চাপ যদি বর, নিখুঁত ভাবে সস্তয়নী ধর, আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা, সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন, আয়ুটারও হয়ে আই, সম্ভব যা তা পাবি তাই, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক পালিস তাকে, প্রবৃত্তিদর যখন যেমন যেভাবেই উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, বোধ করে তার সব ব্যাঘাত, পাড়াপড়শির বাঁচা বাড়াই রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ, নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস, ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস, এই নিয়মে প্রতিদিন প্রতি কাজেই সর্বক্ষণ সস্তয়নীর নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন, 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য সদক্ষিণায়, ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখবি বর্ধনায়, চিরজীবন এমনি করে ইষ্টস্থানে হয় নিরত, তাকেই বলে সস্তয়নী সবার সেরা মহান ব্রত। বাণী সংখ্যা 32। জয় গুরু মঙ্গলদা। শ্রী শ্রী ঠাকুরের সুন্দর ঠাকুরের যে বাণী ইষ্টভীতি এবং সস্তয়নী সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় মঙ্গলদা সেটাতে আবার পুনরায় আমাদের অবগত করলো। ঠাকুর সমস্ত কিছু বিইং এন্ড বিকামিং উইথ এনভায়রনমেন্ট
কিভাবে আমাদের সুন্দর সুস্থ জীবন যাপন করতে হবে সপারিপার্শ্বিককে নিয়ে, এই বাণীগুলো যদি খুব ঠান্ডা মাথায় আমরা বারে বারে পড়াশুনোর মধ্যে এবং অনুধাবন করি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণীর অংশ, তাহলে আমরা বুঝতে পারবো একটা মানুষের জীবন কিভাবে বর্ধিত হয় ঠাকুরের এই আদর্শের মধ্যে দিয়ে। প্রত্যেকটা বাণী আমাদের শুধু শোনা নয়, মুখস্থ করা নয়। ঠাকুর বলেছেন কলের গানের রেকর্ডের মতো ভাষাবাহী বড়দের মতো নয়, সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তাই আমরা শ্রদ্ধেয় মঙ্গলদার সুস্থ সুন্দর জীবন, তার পরিবারের এবং সকলের পারিপার্শ্বিক সকলের সুস্থ সুন্দর জীবন ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি। তুমি ভালো থেকো মঙ্গলদা, সুস্থ থেকো। জয় গুরু। জয় গুরু। এবার আমাদের সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর সুপ্রভা চক্রবর্তী, কনসালটেন্ট পালমোনোলজিস্ট, এশিয়ান সুপার স্পেশালিটি হসপিটাল, ধানবাদ থেকে। বাথরুমে যাবো, তারপরে চেম্বারে যাবো। শ্রদ্ধেয় সুপ্রভাদি, ঠাকুরের একটা অনুরোধ বা সকলকে, যেটা হচ্ছে যখন আমাদের অনুষ্ঠান চলছে দয়া করে সবাই, অনেক সময় ভুলে যান, কেউ ইচ্ছাকৃত ভাবে করেন না, কিন্তু ভিডিও এবং অডিও যারা পার্টিসিপেন্টস তাদের ছাড়া বাকিরা দয়া করে মিউট রাখবেন। জয় গুরু। সুপ্রভাতী, তুমি শুরু করো। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার জয় গুরু যথাযোগ্য স্থানে প্রণাম। আমি একটি কীর্তন করার চেষ্টা করছি। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? ওরে চলিস তো তুই খেয়াল মা, বৃত্তি টানে চলিস তো তুই খেয়াল মাফিক, দিনে রাতে বৃত্তি টানে। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? চললে প্রভুর মনের মতন, ও ডাক যে তোর সফল হতো। চললে প্রভুর মনের মতন, ও ডাক যে তোর সফল হতো। এবার চলা বলা ভাবার মাঝে, চলা বলা ভাবার মাঝে, কর সেবা তার প্রাণপণে। এবার চলা বলা ভাবার মাঝে, কর সেবা তার প্রাণপণে। চলা বলা ভাবার মাঝে, কর সেবা তার প্রাণপণে। এবার চলা বলা ভাবার মাঝে, কর সেবা তার প্রাণপণে। কর সেবা তার প্রাণপণে, কর সেবা তার প্রাণপণে। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না। হাজার ডাকিস প্রভুর কানে, সে ডাক তো আর যাবে না। হাজার ডাকিস প্রভুর কানে, সে ডাক তো আর যাবে না। জীবনটা তোর বিফল যাবে, প্রাপ্তি কিছুই রবে না। জীবনটা তোর বিফল যাবে, প্রাপ্তি কিছুই রবে না। নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না। তাই বলিয়া এবার তোরা
জয় রবে জাগিয়ে ধরা, তাই বলি আয় এবার তারা। জয় রবে জাগিয়ে ধরা, জীবন সফল হবে তোদের, জীবন সফল হবে তোদের। আত্মসমর্পণে এবার জীবন সফল হবে তোদের, আত্মসমর্পণে 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 জীবন সফল হবে তোদের, আত্মসমর্পণে। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? ওরে চলিস তো তুই খেয়াল মাফিক, চলিস তো তুই খেয়াল মাফিক, দিনে রাতে বৃত্তি টানে। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? জরা ব্যাধি মরণ নাশা, ওই দয়ালের ভালোবাসা। জরা ব্যাধি মরণ নাশা, ওই দয়ালের ভালোবাসা। সেই প্রেমের পরশ লোভে মুক্ত হবি ওই চরণে, সেই প্রেমের পরশ লোভে মুক্ত হবি ওই চরণে। সেই প্রেমের পরশ লোভে মুক্ত হবি ওই চরণে, সেই প্রেমের পরশ লোভে মুক্ত হবি ওই চরণে, সেই প্রেমের পরশ লোভে মুক্ত হবি ওই চরণে, সেই প্রেমের পরশ লোভে মুক্ত হবি ওই চরণে। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? ওরে চলিস তো তুই খেয়াল মাফিক, চলিস তো তুই খেয়াল মাফিক, দিনে রাতে বৃত্তি টানে। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? জয় গুরু। জয়গুরু সুপ্রভাতী। অত্যন্ত প্রাসঙ্গিক একটি কীর্তন, যার কথাগুলো প্রত্যেকটা আমাদের হৃদয়ঙ্গম করার মতো। মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে? সারাদিন আমরা বৃত্তির টানে ঘুরছি। বেশিরভাগ মানুষই আমরা সংস্কার ভাবে ঠাকুরের আদর্শ আমাদের মজ্জাগত হয়ে ওঠেনি, তাই আমরা সচরাচর প্রার্থনা, ঠাকুর ঘর এর মধ্যেই আমাদের ঠাকুরকে সীমাবদ্ধ করে রেখেছি। আমরা এটা ভুলে যাই যে ঠাকুর হচ্ছেন পরম প্রেমময়। সেই প্রেমের অংশ যদি আমার ভেতরে না ঢুকে, আমি যদি জগৎকে ভালো না বাসতে পারলাম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, জীব জগৎ, সেই প্রেমের ছটা যদি ঈশ্বরের কিছু অংশ যদি আমার মধ্যে না এলো, তাহলে আমার ঠাকুর ধরার সার্থকতা কোথায়? যেই গুণগুলো, যেই দোষগুলো নিয়ে আমি চলেছিলাম, আজও সেই দোষগুলোই আমার মধ্যে চলছে। শুধু মেকানিক্যালি কিছু প্রার্থনা, কিছু ইষ্টভীতি, কিছু নিয়ম পরিপালন করে চলছি, কিন্তু স্বভাবগুলো আমাদের পরিবর্তন এখনো হয়ে ওঠেনি। আমরা আগে যেমন ব্যবহার করতাম মানুষের সাথে চলাফেরায়, সেগুলো এখনো আমরা করে যাই। এটাই আমাদের বৃত্তি টান। তাই আসুন আমরা সচেতন হই, আমাদের চৈতন্য হোক। আর কত দেরি হবে? আসুন
অতি শীঘ্রই আমাদের চৈতন্য হোক, আমরা ঠাকুরকে মজ্জাগত করার চেষ্টা করি এবং কিছুটা তার প্রেমের কিছু অংশ হলেও আমার জীবনে যেন সেটুকু প্রকাশ পায়। আমার জীবনের সার্থকতা প্রত্যেকের এটাই হবে যে আমি ঠাকুরকে নিয়ে চলেছি। বাবাইরা বলেন যে তোমাকে দেখে মানুষ ভাববে যে ঠাকুর কেমন ছিলেন, এই কথাটা যেন আমরা সবসময় স্মরণ রাখি। যতদিন আমরা আছি পৃথিবীতে ততদিন তার প্রেমের বার্তা, প্রেমের কথা আমরা প্রত্যেকের মধ্যে বিতরণ করে যাব। একমাত্র প্রেম দিয়েই তাকে জগৎকে জয় করা যায়। তাই আসুন আমরা ঠাকুরের সাধনায় সদা নিরত থাকি, এই ব্যাপারগুলো আমরা স্মরণ রাখি। সুপ্রভাদীকে সকলে আপনারা চেনেন, অত্যন্ত নিষ্ঠাবান এবং পরিবারের মেয়ে সুপ্রভাদী। তার ভাইও ঠাকুরের সহপতি ঋত্বিক সুদূর উত্তরাখণ্ডে আছে। দুই ভাই বোন তারা প্রত্যেকেই ঠাকুরমুখী চলনে চলে, খুবই ইষ্টপ্রাণ। তার জন্য এবং তার পরিবারের জন্য আমি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই। জয় গুরু, ভালো থাকুন। এবার আমাদের আজকে যেই হেলথ সেমিনার, তার যেটা টপিক আমাদের রাখা হয়েছে, ঠাকুর একটি বাণীতে সদা স্বাস্থ্য সদস্য বললেন যে স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে। এই যে সুস্থতা কিভাবে আমরা থাকবো, কি খাবো, কেন খাবো, কখন কি খেতে হয়, কোথায় খেতে হয়, কতটা পরিমাণে খেতে হয়, দৈনন্দিন খাদ্য তালিকাটা কেমন হলে ভালো হয় এবং এর সাথে স্বাস্থ্যনীয় ব্যাপারটা প্রয়োজনীয়তা কি, তার সাথে কেমন ভাবে কি পালন করলে আমাদের ঠাকুরের আদর্শ মাফিক চলে আমাদের কিভাবে সুন্দর জীবনযাপন আমরা করে উঠতে পারি, আজকের এই টপিকের উপর আলোকপাত করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর স্বরূপ চক্রবর্তী স্যার। আপনারা সকলে তাকে চেনেন, ঠাকুরের সভাপতির একটি অত্যন্ত নিষ্ঠাবান ঠাকুরের কর্মী এবং অত্যন্ত স্যারকে দেখেছি অত্যন্ত অ্যাক্টিভ এবং ফাস্ট, কিভাবে যে উনি দক্ষতার সাথে তার কলকাতা মেডিকেল কলেজ এবং তার বাড়ি মেদিনীপুরে সেখানকার যে জার্নি এবং কিভাবে তিনি ইষ্টকর্মে নিজেকে রেখেছেন তাঁরই দয়াতে, আপনারা সকলেই সেটা জানেন। ডক্টর স্বরূপ চক্রবর্তী স্যার অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আছেন আমাদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। ডক্টর স্বরূপ চক্রবর্তী স্যারকে আমি আহ্বান করছি। স্যার আপনি শুরু করুন। জয় গুরু স্যার। জয় গুরু প্রদীপ্ত। আগে 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 জয় গুরু। আগে শোনা যাচ্ছে। আজকে প্রথমত মহা প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি বেশ এমনভাবে করছে তার মধ্যে দিয়ে প্রকৃত অর্থে সপারিপার্শ্বিক কল্যাণ সাধন। এই কল্যাণটা আমরা যে ভাবি আর ঠাকুরের কাছে কল্যাণ বলতে কি বোঝায় সেটার একটা অন্য রূপ, অথচ সর্বাঙ্গ সুন্দর রূপ। আমি যেরকম জেনেছি তেমন ভারত এবং বহির্বিশ্বেও তেমনতর ভাবেই জেনেছে। আজকে যে প্রসঙ্গ, এই প্রসঙ্গটার মধ্যেই এসে কিন্তু আমার সর্বাঙ্গীন কল্যাণ। প্রত্যেকটা জিনিস যা আমি করি সমস্ত কিছুই কিন্তু আমার খাদ্য, সমস্ত কিছুই আমার খাদ্য। কেমন করে দেখেন, এই শরীরটাকে ডাক্তারি মতে তো আমরা এতদিন ধরে শুধু ফিজিক্যাল বডি হিসাবে কিন্তু দেখে এসেছি।
এখন কিন্তু দেখা যাচ্ছে বৈজ্ঞানিক মহলেও এটা সংস্কারিত করে ফেলেছে। এখন আমরা বলি যে একটা ব্যক্তিকে যদি সুস্থ বলতে হয় তাহলে তার শরীর, মন, আত্মা নিয়ে তার সমাজ সহ সে সুস্থ হলে তবে সে সুস্থ। এই যে ডাইমেনশনস, সুস্থতার ডাইমেনশনস, হেলথের ডাইমেনশনস, বডি, মাইন্ড, স্পিরিট পারভেডিং ইনটু দি সোসাইটি, তার মানে আমার শরীর, মন, আত্মা যা বিকশিত হচ্ছে সমস্ত সমাজের ভেতরে, এই ডাইমেনশনস গুলো কিন্তু আমরা এখন করে নিতে পেরেছি। কিন্তু ঠাকুরের কাছে এসে যত দিন যাচ্ছে বুঝতে পারছি কি যে ভাগ্য ছিল কোন জন্মের জানি না, যে এমনতর এক ব্যক্তিকে আমরা পেয়েছি। সহজ ভাবে যদি একটা মানুষ হিসাবে গণ্য করি তাহলে দেখব যে এমন এক মানুষ আমরা পেয়েছি। এবং আজও আমরা যখন দেওঘর, শ্রীধাম দেওঘরে যাই, আমরা দেখি তারই কন্টিনিউয়েশন, ওই একই রকমের লীলা শ্রী শ্রী বরদার মধ্যে, তারপরে বর্তমান আচার্যদেব, বাবাই দাদা, অবিন দাদা, সবার মধ্যে ওই একই ধারার জন্য বয়ে যাচ্ছে। কি ওই যে স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে, এইটারই সুর। আমি কোনো একটা গান শুনলাম, শোনার পর দেখা গেল যে আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছিল, ব্যথাটা অনেক দূর কমে গেছে। এরকম অনেক সময় হয়, ডাক্তারের বলার দরকার নেই, এটা আমাদেরও নিজেদের অনুভূতি আছে এই ব্যাপারে। আবার কোনো একটা জায়গায় গেলাম, দেখা গেল যে একদম তিক্ত পরিবেশ, সেখানে হয়তো ঝগড়াঝাটি চলছে, কিছুক্ষণ পর আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলো। এই যে জিনিসগুলো ঢুকছিল বাইরে থেকে, এই সমস্তগুলো কিন্তু আমার খাদ্য। তাহলে সবগুলো কিন্তু সুখাদ্য নয়, কিছু অখাদ্য, কুখাদ্যও আছে। তাই প্রশ্ন আসছে আজকের যে আমাদের সেমিনারের টপিক, যে কি খাবো, কেন খাবো, কখন খাবো, কোথায় খাবো, কেমন করে খাবো, এগুলোর প্রাসঙ্গিকতা। তাহলে প্রথম আসা যাক আমার শরীরের দিকে। এই শরীরের জন্য কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট যদি কোনো খাদ্য থেকে থাকে, এটা এখন প্রমাণিত, এটা হচ্ছে নিরামিষ খাদ্য, এটা প্রমাণিত। এবারে প্রশ্ন সহজেই আসতে পারে যে কেন মাছ, মাংস, ডিম, নিরামিষ সবকিছু মিশিয়ে খেলেও তো হয়। নিশ্চয়ই এর আগে পর্যন্ত তো তাই হচ্ছিল, কিন্তু এখন কিন্তু আর এমন তো তর্কে আমরা লিপ্ত হতে পারবো না। কারণ এখন কিন্তু বিজ্ঞান সরাসরি বলছে যে যতটুকু পার্সেন্টেজ অফ অ্যানিম্যাল ফুড আমার খাদ্য তালিকার মধ্যে থাকবে, এই সবগুলো কিন্তু আস্তে আস্তে আমার শরীরের ডিজেনারেটিভ চেঞ্জেস, তার মানে বার্ধক্যতামূলক যা যা জিনিস লক্ষণ, সেগুলো অনেক বেশি ত্বরান্বিত করবে, তাড়াতাড়ি এগুলো করতে থাকবে। 40 বছরে আমাকে দেখে হয়তো মনে হবে আমি 60 বছরের হয়ে গেছি। এইবারে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কেন বিদেশে তো অনেক জায়গায় আমরা দেখি যে ওরা ওরকম মাছ, মাংস খেয়ে কেমন সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়ে আছে। হ্যাঁ, ওদের খাবার যে তালিকাগুলোতে সে সাথে ক্লাইমেট ফ্যাক্টর, ঠান্ডা যে জায়গাগুলোর মধ্যে বেশি, সেই জায়গাগুলোর মধ্যে অটোমেটিক্যালি কিন্তু আমাদের শরীরের যে জীবকোষগুলো আছে তার ভিতরে যে মেটাবলিজমটা হয় সেটা কিন্তু অনেক স্লো হয়। আমাদের এই মেটাবলিক রেট যেটা, এটা যার যত কম সে তত দিন বাঁচতে পারে। যেমন ধরুন দেওয়া আছে
যে আমার টোটাল এই হৃৎপিণ্ডটা 33 লক্ষ বার এটা স্পন্দিত হবে। তাহলে যার খুব স্লোলি স্পন্দিত হলে তাকে 33 লক্ষ বার পার করতে অনেকটা বেশি বছর সময় লাগবে, আর যার খুব দ্রুত গতিতে হচ্ছে সে অনেক তাড়াতাড়ি পার করতে পারবে। একটা ছোট্ট উদাহরণ স্বরূপ বোঝালাম। তো আমিষ খাদ্য কিন্তু এইভাবে করে, শরীরের জীবকোষগুলোকে প্রথম ফুলিয়ে ফাঁপিয়ে আস্তে 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 ওর টাইম পিরিয়ডটা শর্ট হয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি বেড়ে উঠছে, তাড়াতাড়ি শেষ হচ্ছে। কিন্তু মানব জীবনের উদ্দেশ্য এটা নয়। আমি চাই আমার জীবনে যাতে আমি অনেক দিন ধরে সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারি, যাতে এই পৃথিবীটাকে আমি উপভোগ করতে পারি। আমার কর্মের ভেতর দিয়ে আমি পৃথিবীতে একটা আনন্দমুখর পরিস্থিতি সৃষ্টি করে যেতে পারি, যাতে জীবন বৃদ্ধি বা বাঁচা ও বাড়া সংস্থিত আছে। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে আমিষ খাদ্য কিন্তু এই কাজটা করে উঠতে পারছে না। আবার দেখুন, সেকেন্ড ডাইমেনশন যেটা আমার শরীরের, এটার উপরে কিন্তু এখন বিজ্ঞান অনেক দূরে গিয়েছে। সেই সেকেন্ড ডাইমেনশনটা কি? শুধু বডি নয়, সেটা মাইন্ড। বিজ্ঞান বলছে এই মন কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রিত করে আমার শরীরকে। ছোট ছোট উদাহরণগুলো দিলে সহজে আমরা কিন্তু নিজেরা বুঝতে পারি, এবং যে ব্যক্তিটা হয়তো এত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেনি, একটা সাধারণ মানুষ, তাকে বোঝানো কিন্তু সহজ হয়। যেমন ধরুন একটা যুদ্ধ, কার্গিল যুদ্ধই ধরা যাক। সেখানে দেখা যাচ্ছে যে একটা সৈনিক, তার মনের মধ্যে একটা উদগ্র ইচ্ছা যে তার জন্মভূমিকে সে রক্ষা করবে। এই উইল ফোর্স এত বেশি তার মাইন্ডকে প্রোটেক্টিভ লেয়ার দিয়ে রেখেছে যে হয়তো গুলিবিদ্ধ হয়ে দেখা যাচ্ছে যে তার একটা পা একদম বিকল হয়ে গেছে, কিন্তু দেখা গেল সে বাকি 3টি অঙ্গ, মানে 2টো হাত আর আরেকটা পা দিয়ে সে কিন্তু শত্রুপক্ষকে মেরে নিজের মানুষদেরকে বাঁচিয়ে ফিরে এসে তারপরে অজ্ঞান হলো। ডাক্তার তখন দেখে বলছে বেজ হসপিটালে যে আপনার মাত্র 20% ব্লাড আছে, 80%ই চলে গেছে, আপনি কথা বলছেন কি করে? অথচ বাড়িতেও আমরা দেখি যে অনেক সময় বটি দা, যেটা দিয়ে আমরা সবজি কাটি, ওটা দিয়ে কাটতে গিয়ে হয়তো বুড়ো আঙ্গুলে একটা ছোট কেটেছে, ওই রক্ত দেখে মাথা ঘুরে টুরে আমরা পড়ে গেলাম। তারপরে দেখা যাচ্ছে অবশেষে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে আমাকে স্যালাইন চালানো হচ্ছে। আর যে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অনেকদিন ধরে আসেনি, তারা একে একে আসছে আঙ্গুর, বেদা, হরলিক্স লাইট এইসব নিয়ে, যে বাবা তুমি তো অসুস্থ হয়ে গেছো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ওই সৈনিকটাকে খুব বেশি খাবার খেয়েছিল। আমার একদিন ইচ্ছে হলো যে সৈনিকদের জীবনযাপন নিয়ে, ওদের খাদ্য নিয়ে, আমি ভারতের যারা, সেটা নিয়ে একটু বাস্তবিকভাবে আলোচনা করি ওদেরই সাথে। তা আমি আসাম অঞ্চলে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, সেখানে আবার অনেক চেনাশোনা আমার বন্ধু বান্ধবের বাবা ছিল সেখানে। তো তাদের সূত্র ধরে আমি ভারতের যে মেইন লাদাখ এবং অরুণাচল অংশের যে বর্ডারের যে সৈনিকরা, যারা ট্রেন্ড ফোর্স, তাদের সাথে কিন্তু আলাপচারিতায় আমি যোগ দিলাম। দেখলাম বেশিরভাগেরই খাদ্য তালিকার মধ্যে সমস্তটা নিরামিষ, আর প্রচুর পরিমাণে সারাদিনে পরিশ্রম। এমন আপনাদের ক্লান্ত মনে হয় না? ক্লান্তি বোধ হয় না আপনাদের? বললাম না তো, আমাদের মন সবসময় চাঙ্গা থাকে, মনে হয় যে আমি জীবনে সব থেকে বড় কাজ করতে চলেছি, আর সবসময় মনে হয় কখন যুদ্ধ লাগবে, আর লাগলেই আমি আমার এই জন্মভূমির জন্য কিছু না কিছু দিয়ে যেতে পারবো। এই যে সেকেন্ড ডাইমেনশন মাইন্ড, এই মাইন্ডটা কিন্তু সিগনিফিকেন্টলি ডিস্টার্ব হয় আমিষ খাদ্যে, ফোকাস লস হয়। আমাদের একটা রিফ্লেক্স যখন আমরা করি, ধরুন একটা মাছি বা মশা হঠাৎ করে চোখের সামনে চলে এলো, তখন অজ্ঞাত সারে দেখবেন একটা স্লথ মানুষ
তারও হাতটা দ্রুত গতিতে কিন্তু চোখের সামনে দিয়ে চলে গেল ওই মাছিটাকে মারার জন্য। রিফ্লেক্স অ্যাকশন, এই যে রিফ্লেক্স টাইম, এই রিফ্লেক্স টাইমটা বেড়ে যায়, যার ফলে যে সময়ের ভিতরে তার করার কথা সেই সময়ের ভিতরে করে উঠতে পারে না যারা আমিষ ভোজন করে। বিদেশ বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা এয়ারফোর্সের টপ গ্রেড পাইলটস, তার মানে জেটের যত সিরিজ আছে ফাইটার প্লেনস, এই সমস্ত এফ সিরিজের ফাইটার প্লেনসের যারা পাইলট তাদের যখন ট্রেনিং হয়, সেই ট্রেনিং ইনস্টিটিউটটায় প্রবেশ করার সময় কিন্তু বাইরে একটা বড় করে ফলক লেখা থাকে যে ডু নট ডেয়ার টু এভার টাচ অনিয়ন অর গার্লিক প্রায়ার টু এনি ফ্লাইটস। এবারে প্রশ্ন আসছে যে পেঁয়াজ রসুন তো নিরামিষের মধ্যে, তাহলে নিরামিষ তালিকাতে থাকলেও কিছু কিছু খাদ্য এমন তো আছে যেগুলো আমাদের শরীরের কিন্তু ক্ষতি সাধন করতে পারে। অ্যানালাইজ করে রিসার্চ করে দেখা গেল ডাইসালফোন বলে একটা বস্তু বহুলাংশে এই পেঁয়াজ রসুনের মধ্যে থাকে, যেগুলো আমাদের রক্ত এবং মস্তিষ্কের যে ব্রেন, এই দুটোর মাঝখানে একটা মেমব্রেন থাকে, এটাকে বলে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্যারিয়ার মানে এটা দুটোর মাঝখানে একটা বাধার মতো। তো সেই ফিল্টারটা পার করে অনেক জিনিসই ব্রেনে যেতে পারে না, কিন্তু এই ডাইসালফো কিছু সেকেন্ডের ভিতরে, প্রায় 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে ও কিন্তু আমার পায়ের বুড়ো আঙ্গুলে যদি একটু রসুন ঘষে দেওয়া হয়, সেখান থেকে ডাইসালফোন শুধু ঘষে দেওয়া হলো সেটা কিন্তু ব্রেনে পৌঁছে যাবে সেখানে। জেট ফাইটার পাইলটসদের রিফ্লেক্স টাইম খুব কম টাইমের মধ্যে ওদের কাজ করতে হয়। ফ্র্যাকশন অফ এ সেকেন্ড যদি লেট করে তার কিন্তু প্লেনটা অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। এইটুকুও যাতে না হয় তার জন্যে ওইখানকার যারা সামরিক বৈজ্ঞানিক, এই সামরিক শ্রেণীর বৈজ্ঞানিকেরা এই বিধান কিন্তু আজকে নয়, বহু বছর আগে থেকে এটা ওনারা দিয়েছেন। ওরা যারা অ্যাথলেটিক্স করে স্টেমিনা পারফরমেন্সের জন্য ওদের বিশেষ করে বিদেশে বলা হয় যে কোনো আমিষ খাদ্য, মাছ, মাংস, ডিম ইত্যাদি অ্যানিমাল প্রোটিন কোনো কিছু নেওয়া চলবে না, মেডিটেশন করতে হবে এবং পিওর ভেজিটেরিয়ান ডায়েট খেতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? ওরা তো আমাদের থেকে অনেক ভালো পারফরমেন্স দেয় অলিম্পিক্স থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস। তার মানে আমার দেশের ভালো সে নিয়ে পরীক্ষা করে অ্যাপ্লাই করে সে কিন্তু ওই ফলটাই পেল, যেটা আমি সহজেই পেতে পারতাম। অল্প বিদ্যা ভয়ঙ্করী হওয়ার কারণে আমি কিন্তু পেতে পারলাম না। আমি বরঞ্চ ধীরে ধীরে দেখা গেল ওয়েস্টার্ন লাইফস্টাইল গুলোকে ফলো করতে গিয়ে বহু নতুন রোগকে নিয়ে এলাম যেগুলো ভারতবর্ষে আদৌ ছিল না। অন্ত্রনালীর আলসারেটিভ কোলাইটিস বলে কোনো রোগ ভারতবর্ষে ছিলই না, এটা বিদেশ থেকে লাইফস্টাইল চেঞ্জের থেকে আমাদের এসছে। আমাদের কখনো কোলন মানে বৃহৎ অন্ত্রনালী যেটা, সেই কোলনে কখনো ক্যান্সার হতো না ভারতবর্ষে, সেটা আমরা বহুলাংশে নিয়ে এসেছি এবং ভালোভাবেই হয়। ব্রেস্ট ক্যান্সার এত আমাদের দেশে ছিলই না, এখন হু 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 করে বাড়ছে। ইউটেরাসের ক্যান্সার, এই সমস্ত জিনিসগুলো আছে, কারণ আমরা নকল করা পছন্দ করি, আমার ভালোটা পছন্দ করি না। তাই আমাদের মতো মানুষকে সবসময় নিজেকে বেঁধে ফেলতে হয় এক ঊর্ধ্বতন চেতন যুক্ত সর্বসমাধানী পুরুষের কাছে, যিনি বাস্তবভাবে আমার সহজভাবে আমাকে, আমি যেরকম প্র্যাকটিক্যালি লাইফ লিড করি, হিমালয়াতে গিয়ে বাস করি না, ওইখানে গিয়ে সাধন ভোজন করি না, তেমনতর মানুষগুলোকে জীবন ও বৃদ্ধির পথে নিয়ে আসতে পারে। আর তেমনতর মানুষের সংস্পর্শে আমি গেলাম যখন, যাকে পেলাম তিনি হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইন লিভিং ফর্ম ইন আচার্য। আপনারাও যদি দেওঘর কখনো ভ্রমণ করেন তাহলে সেখানে ওই মানুষটাকে দেখতে পাবেন। তারপরে কি হয়, ওই মানুষটার সাথে যখন আস্তে আস্তে আপনার যাওয়া আসা বাড়তে থাকবে তখন দেখবেন প্রত্যেকে আমরা আস্তে আস্তে কখন পাল্টাচ্ছি আমরা বুঝতে পারি না। এটা কেমন হয় জানেন? যেমন ধরুন একটা বালতির মধ্যে
কোনো কাপড়ে নীল দিয়েছেন, নীল জল রয়েছে। এবারে এই জল থেকে নীলটা কেউ আমাকে বললো এই নীলটাকে তো সরাও দেখি এই জল থেকে। কি করে সরাবেন? পুরো জলটাই তো নীলাভ হয়ে গেছে। যে যার বুদ্ধি আছে সে কি করে, সে একটা জল যেটা কন্টিনিউয়াস স্রোত, সে কন্টিনিউয়াস স্রোতের নিচে বালতিটাকে রেখে দেয়। আস্তে আস্তে বালতি ভরে যায়, ভরে উপরে পড়তে থাকে। কখন নীল জলগুলো পার হয়ে গেছে, টলটলা জলে পরিণত হয়েছে, সেটা কিন্তু বোঝাও যায় না, কিন্তু এটা পরিবর্তনটা দেখা যায়। তাহলে কিভাবে হলো? ওই কন্টিনিউয়াস ভালোর স্রোতের সাথে নিজেকে শুধু রেখে দেওয়া হয়েছে, আর আস্তে আস্তে নিজে পরিবর্তিত হয়েছে। এইটাই ওই যে আমাদের আজকের কোঅর্ডিনেটর আমার অত্যন্ত স্নেহের প্রদীপ্ত ভাই বলছিল, প্রেম বা ভালোবাসা। প্রেম বা ভালোবাসাকে আমরা যে অর্থে ব্যবহার করি সচরাচর এখন আমাদের যুব সমাজে, সেটা কিন্তু প্রেম বা ভালোবাসা নয়। সেটা হচ্ছে এক হচ্ছে গিয়ে কাম, কিছু পাওয়ার জন্য। কাম মানে সেক্স না, কাম মানে হচ্ছে কিছু পাওয়ার জন্য। মানে তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসবো। এটা হচ্ছে ইন রিটার্ন, কন্ডিশন করে তো কিছু হয় না। আপনারা প্রত্যেকে কখনো জিজ্ঞেস করবেন তো আপনার মা আর বাবাকে, বিশেষ করে মাকে, যে মা তুমি যে আমায় ভালোবাসো, আমি বড় হয়ে তোমাকে কিছু দেবো এর জন্য নাকি? দেখবেন না উঠে বলবেন, না রে, ভালো তোকে না বেসে পারবো কি করে, তুই যে আমার শরীরের অংশ। তার মানে প্রেম সেটাই যেখানে মানুষ মনে করে যে যার সাথে তার প্রেম সে যেন তার শরীরের অংশ। তা একটা লোহার চৌম্বকী শক্তি কখন আসে? ইলেকট্রোম্যাগনেটের সাথে যুক্ত হলে। আমারও ওই প্রেমটা আমার জীবনেও কখন আসে? পরম প্রেমের আধারের সাথে যুক্ত হলে। পরম প্রেমময় যে বলি শ্রী শ্রী ঠাকুরকে, এই কারণে তার সাথে যুক্ত হয়ে থাকি যখন, তখন আমার ভিতরে ওই প্রেম আসে। আর আমার পকেটে প্রেম থাকলে প্রেম বিলাতে পারবো, 10 টাকার নোট থাকলে 10 টাকা বিলাতে পারবো, 2000 টাকার নোট থাকলে 2000 টাকার নোট বিলাতে পারবো। এর কমও নয়, এর বেশিও নয়। তাই আমার বাস্তবিকভাবে এই সমস্ত জিনিসগুলো তার মানে যুক্ত হওয়ার ফলে আমার ফুড টু দ্য বডি, ফুড টু দ্য মাইন্ড, ফুড টু দ্য স্পিরিট, সমস্ত কিছুগুলো একসাথে সংশোধিত হচ্ছে। তাহলে এই যে নিরামিষ খাদ্যের মধ্যেও কিছু কিছু বাদ হলো আমাদের, তাহলে ঠাকুর কেমন কি খাওয়া যায়? তাহলে আমরা সেটাই খেতে পারি যে খাদ্য আমার শরীর, মন ও আত্মাকে, তিনটাকে একসাথে উৎফুল্ল করে তোলে, তিনটাকে একসাথে বাঁচিয়ে রাখে এবং বৃদ্ধির পথে নিয়ে যায়। সেটা কেমন খাদ্য হতে পারে? সহজ পাচ্য, সত্তাপোষী, নিরামিষ আহার। তাহলে এটার মধ্যে 3টি গুণ থাকতে হবে। যেমন তেমন করে বানালাম তা তো হবে না, তাহলে সহজ পাচ্য হবে না। যেমন হয়তো কয়েকটা জিনিস আছে যেগুলো মিশ্রণ করা ভালো নয়, যেমন কচু শাক আর আমাদের কাঁচকলা, দুটোই কোষ্ঠকাঠিন্য করা, দুটোর মধ্যে অতিরিক্ত পরিমাণে অক্সালেট এবং আয়রন থাকে। দুটোকে যদি একসাথে মিশিয়ে খাওয়ানো হয় তাহলে এটা সহজ পাচ্য হবে না। আবার মুগ ডালকে আমি বাচ্চাদের খাওয়াচ্ছি বলে আমার বাচ্চার তো মুগ ডাল সিদ্ধ হয় না, সে তো পারে না খেতে, সহ্যই হয় না তার। বলে আপনি কেমন করে খাওয়ান? কেন? মুগ ডাল তো একদম ভালো করে আমি 2 সিটি মারলাম, পাতলা মুগ ডাল খাইয়ে দিলাম। বলে সব মুগ ডালগুলো ফেটে যায় কি? না, সেটা তো ফাটে না। তাহলে মুগ ডাল সমস্ত কিছু ফেটে গিয়ে গলে কাদা কাদা হয়ে যেতে হবে। একটু থকথকা মতো মুগ ডাল খেলে সেটা সহজে হজম হয়। এই জিনিসটা আমি কি বিজ্ঞানের বই পড়ে পড়ে জানবো? সারা জীবন চলে যাবে তো, নাও জানতে পারি। আর জেনে যেদিন জানবো শেষ হয়েছে আমার জানা, সেই দিন বোধ করতে পারবো যে এতদিন ধরে খেয়ে এই রোগ বাঁধিয়েছি। তাহলে সহজ পথে যাই না কেন? সহজেই এমন একটা জায়গায় পৌঁছে যাই না কেন যেখানে গল্পের ছলে প্রতিদিনকার কথাবার্তার ভেতর দিয়ে আমাদের জ্ঞান আহরণ এমন হয় যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি। আবার মসুরের ডাল, এই মসুরের ডাল সুসিদ্ধ এবং পাতলা হতে হয়, সেটা কিন্তু আমরা খাই ঘন করে, কাদা কাদা মতো করে। তাহলে আমরা সব করি উল্টো, যেটা সহজ পাচ্য হওয়ার কথা ছিল সেটা আমরা দুষ্পাচ্য করে নিয়ে খাচ্ছি।
তাহলে আমার বলছি, বলে যাচ্ছি নিরামিষ তো খাচ্ছি দাদা, ভালো হচ্ছে না। আবার তর্ক করছি, কি তর্ক করছি, যে নিরামিষেও আজকাল এত কীটনাশক এসব দেওয়া হয়। আরে বাবা, ও তো সহজে বাড়িতে ওই সবজিটাকে যদি আমি বেশি না 5 থেকে 10 মিনিটের জন্য একটু বালতিতে বা কোথাও গামলাতে জল নিয়ে তাতে একটু ভিনেগার দিয়ে 1 চামচ মতো ভিনেগার দিয়ে ডুবিয়ে রাখি, তাইলে ওর গায়ের মধ্যে কীটনাশক গুলো সমস্ত গুলো অ্যাবজর্ব হয়ে যায়, সেটা শুষে না। বর্ধিত হয় আরো কিছু কিছু জিনিস, সেটা কি, বাইরে অনেক কৃমির ডিম্ব থাকে, সিস্ট থাকে, সেগুলো ডিজলভ হয়ে যায়। তারপরে ওটাকে ধুয়ে নিয়ে কাটলেই হলো। আমরা তা করব না। আমরা কি করব, আগে কেটে নেব, তারপরে ধুবো। আপনি বলেন তো দেখি, আপনার জামাটাকে যদি একসাথে ধোন তাহলে পরে সেটা কেমন ধোয়া হবে? আর সেটা 10টা টুকরো করে নিয়ে ধোন, কোনো টুকরোর মধ্যে ময়লা থেকে যাবে, ধোয়া হবে না ভালো। অ্যাজ এ হোল ধুলে যতটুকু হতো সেটা হবে। এই সহজ জ্ঞানগুলো আমাদের জীবনে দরকার। তাহলে এই সহজ পাচ্য সত্তাপোষী নিরামিষ আহার আমাদের খেতে হবে। কেন এটা খাবো তো আমরা বললামই। এইবারে আসছে যে এটা কিভাবে খেতে হবে। আমাদের মিলস গুলো এমন হওয়া চাই যেটা আমাদের কাজের সাথে সুচারুরূপে একসাথে ব্যালেন্সড হয়ে আছে। তার মানে আমি মস্তিষ্কের কাজ বেশি করি। যেমন ধরুন, আমি সাহিত্য চর্চা করি, নতুন কিছু উপন্যাস লিখবো, তখন নাটস অ্যান্ড গ্রেনস, তার মানে আখরোট, বাদাম, একটু দুধ, এইগুলো জিনিস অনেক উপকারী। কেন? যে সেট অফ নার্ভস স্টিমুলেটেড হলে নিউয়ার থটস বেরিয়ে আসে, এইগুলোর জন্য এই খাদ্যগুলো বিশেষভাবে প্রয়োজনীয়। তো এটা বিজ্ঞানকে বের করতে এখনো সঠিকভাবে বেরোয়নি, কিন্তু আঁচ হয়ে এটা ফলো করছে হ্যারিসনস টেক্সট বুক অফ মেডিসিন, খানিকটা বুঝতে পেরেছে। ঠাকুর কিন্তু আজকে থেকে বহু বছর আগে বলে গেছেন এবং বহু লোক সেটা পালন করছে। তাহলে পালন করে আমি যেটা করলাম তার দ্বারাই একমাত্র কিন্তু আমি ফল পাবো। আমার জ্ঞানের উপরে দাঁড়িয়ে আমি ফল পাবো না। অনেক জানি আমি মেডিকেল সায়েন্স সম্পর্কে, কিন্তু যখন আমার কাছে রুগীটা এলো তখন আমার হাত কাঁপছে, পারলাম না, রুগীটা মারা গেল, কি লাভ এই জ্ঞানের? তাহলে নলেজ উইদাউট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি ইজ ডিফাঙ্কড। এটাকে নলেজই বলে না, এটা ইনফরমেশন। অনেক ইনফরমেশন আছে আমার কাছে, যত সময় পর্যন্ত আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জানি না বা করে উঠতে পারি না একইভাবে বারংবার, তত সময় পর্যন্ত আমি বলতে পারি না যে আমার জ্ঞান হয়েছে সেই ব্যাপারে। আর ঠাকুর আমাদেরকে এরকম প্রতিদিনকার জিনিসের ভেতর দিয়ে সহজ জ্ঞান করে নিচ্ছেন। কত বছর আগে আচার্যদেব ঠাকুরের কথার উপরে ভিত্তি করে আমাদেরকে বলেছিলেন, আমাকে বলেছিলেন, তোর একটা কিচেন গার্ডেন করে নিবি, সেখান থেকে মাঝে মাঝে সবজি নিয়ে আসবি আমার এখানে। এখন করোনা পিরিয়ডে এসে বোঝা যাচ্ছে যে কিচেন গার্ডেনটা প্রত্যেকটা মানুষের কত দরকার। যাদের বাড়িতে ছোট একটা গার্ডেন আছে, সে ছাদের উপরেও করা যায়, তাদের কিন্তু অনেক লাভ। আবার এমন ছোট ছোট জিনিস অনেক সময় আমরা উৎপন্ন করে নিতে পারি বিনা সারে, বিনা কীটনাশক প্রয়োগ করে, যেটা আমাদের স্বাস্থ্যকে অনেকাংশে রক্ষা করতে পারে। বিজ্ঞান তো বলে একটা মানুষ নিরামিষকে সব রকমের তার যা যা দরকার শরীর, মন এবং আত্মার সবকিছু সে নিতে পারবে, কিন্তু পৃথিবীতে এরকম কোনো প্রাণী নেই যে শুধু আমিষ খেয়ে সেরকম ভাবে সে সমস্তটা সুচারুভাবে নিতে পারে। যেমন চিতাবাঘ, সে তো আমিষ ভোজী। চিতাবাঘ কিন্তু 400 মিটারের বেশি দৌড়তে পারে না। তার হার্টের জন্য এই ডায়েট অত্যন্ত ক্ষতিকারক। বাঁচার তাগিদে সেই প্রাণীগুলোকে কিন্তু এইভাবে খাদ্য খেতে হয় বলে তারা খায়। তো আমরা তো ওর থেকে অনেক বেশি এগিয়ে এসেছি, আমরাও কি এখন ওরকম ভাবে খাবো নাকি? আমাদের তো এখন সময় হয়েছে যে আমরা এই মানুষের স্তর থেকে আরো উন্নত মানুষের স্তরে যাব। আর আমরা কি করছি? বর্তমান মানব সভ্যতার যে মূল ভিত্তি সেটাকে নষ্ট করতে তুলে বসেছি। পশু পাখি নষ্ট করছে না, আমরা নষ্ট করছি যত্রতত্র যা খুশি খেয়ে। একদিন এক বন্ধু আমাকে বলছিল, এই জানিস
যদি মাছ টাছ গুলো সব সমুদ্র থেকে নদীর থেকে এগুলো আমরা না খাই, তাহলে ওগুলা সমুদ্র থেকে ছিটকে ছিটকে বেরিয়ে পড়বে। এগুলো ইকোসিস্টেমকে ঠিক করার জন্য খাওয়া হচ্ছে। তখন তো আমি কিছু বলতে পারি না, আমি তো ছোট ছিলাম। কিছুদিন আগে ওই বন্ধুকে আমি বললাম যে মনে আছে তুই বলেছিলি, তখন ওই বন্ধু আমাকে বলছে যে আর বলিস না, এখন ভীষণ লজ্জা পাই, যখন ডিসকাভারি দেখি তখন দেখি যে আমরা মাছ মেরে গিয়ে ইকোসিস্টেম নষ্ট করছি। মাছ তারা নিজস্ব ভাবে জানে কিভাবে ইকোসিস্টেম রক্ষা করতে পারে। তাহলে দেখুন, সে এটা দেখে তার অজ্ঞতা সে স্বীকার করছে, কিন্তু এতদিনে তো তার জীবনে অনেক ক্ষতি করে ফেলেছে। আমারই সমান তার বয়স, তাকে ফোন করতে হলো আমার, যেহেতু সে এই বয়সে প্যানক্রিয়াটিক ডিজিজে ভুগছে এবং এই বয়সে তার অ্যালজিমার্স ডিজিজও আরম্ভ হয়েছে। অ্যালজিমার্স মানে মনে রাখতে পারে না, হাতগুলো কাঁপা আরম্ভ হয়। অথচ আমরা তো অনেক সুস্থ আছি, অনেক বেশি ওর থেকে কাজকর্ম করছি, তার থেকেও বেশি এইসব করেও আমরা সুস্থ আছি, সুস্থ আছি। তো মনটার দিকে লক্ষ্য রেখে খেতে হয়। তাহলে যে পরিবেশের মধ্যে খেতে গিয়ে আমার মনে হচ্ছে না এটা আমার ঠিক অনুকূল পরিবেশ মনে হচ্ছে না, সেখানে না খাওয়াই ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন সদাচার সম্পন্ন যে জায়গা, সেই জায়গাগুলোতে আমরা খাদ্য গ্রহণ করতে পারি। এই সব কিছুর উপরে দাঁড়িয়েই ঠাকুর কিন্তু আমাদেরকে কয়েকটা প্রণালী দিয়েছেন। এই 5 অ্যাসপেক্টের একটা ফর্মুলা, এটাকেই বলে স্বস্তায়ন। সুযোগ অস্তিক যুগ অয়ন। তার মানে একটা মানুষের সব দিক দিয়ে বেড়ে ওঠার জাতু সমস্ত কিছু ওই স্বস্তায়নী পালনের ভেতর দিয়ে। এমনও দেখা গেছে ঠাকুর দেখিয়ে গেছেন আমাদের, এবং আচার্যদেব অনেক মানুষকে আমরা দেখতে পাই দেখিয়েছেন, যারা হয়তো দীক্ষিত নয় কিন্তু তারা জীবনে সাকসেসফুল হয়েছে। দেখা যাচ্ছে যে ওর জীবনে ও সুচারুরূপে স্বস্তায়নীর এই পঞ্চনীতিগুলোকে ফলো করেছে বলেই ও এরকম সাকসেসফুল হয়েছে। রতন টাটার জীবনী একবার বেরিয়েছিল, আর যে পঞ্চনীতি এখন আমি বলবো আপনাদের কাছে মিলিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে এত বছর বয়স পর্যন্ত এই মানুষটা এত শ্রদ্ধার পাত্র, এত সুস্থ স্বাস্থ্য কি করে আছে। সুস্থয়নের এই পঞ্চ যে নীতি, তার মধ্যে প্রথমেই হচ্ছে আমার এই দেহ। আমরা ঘরের মধ্যে দেখবেন তো, আমরা যেরকম ধরনের মানুষই হই না কেন, সে হয়তো বিরাট ঘুষবাজ, একেবারে ঘুষখোর, আরেকজন হয়তো মাতাল, আরেকজন হয়তো দেখা গেল যে বাইরে এলেই মেয়েদেরকে হেনস্থা করছে। এই 3 ধরনের মানুষের বাড়িতে গিয়ে দেখবেন তার ঠাকুর ঘরটা সে বড় সুন্দর করে রেখেছে। এখানে কেউ ঢুকবে না, এটা আমার ঠাকুর ঘর। আর ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলছেন তোমার এই দেহটা হচ্ছে ঠাকুর ঘর, এর ভিতরে আমি বাস করি। তাহলে আমার দেহটাকে কেমন রাখতে হবে আমি বুঝে গেলাম। তো শ্রী বিগ্রহের মন্দির ভাববো আমি এটাকে। তার এইভাবে যত্ন যদি করি, এটা সুস্থ থাকবে, সুস্থ হয়ে উঠবে, সহনপটু হবে। তারপরে দেখেন আমরা এমন এমন সাধনা করি, যেমন আমার ভীষণ রাগ ওঠে, কালকে থেকে আমি রাগ করবো না। আমার একজন ম্যাডাম ছিলেন, তিনি রেগে গিয়ে একবার কি হয়েছে, ওনার হাই প্রেশার হয়ে গিয়ে ওরা একদম নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল। তারপরে ওখান থেকে আসার পর ডাক্তার ওনাকে বলে দিয়েছে আপনি রাগ করবেন না। দেখুন কেমন অদ্ভুত কথা, রাগ কি মানুষের কন্ট্রোলে থাকে? আজকে ডাক্তার হয়ে আমি বুঝতে পারছি যে এটা একটা অদ্ভুত কথা সেদিন আমার ম্যাডামকে ডাক্তার বলেছিল। তো যাই হোক, ম্যাডামের পদ্ধতিটা বলছি। ম্যাডাম আমাদের ক্লাসে এলেন, আসার পর আমরা তো হই হট্টগোল করে যাচ্ছি, চিৎকার চেঁচামেচি, করে ম্যাডাম চিৎকার দিলেন, দিয়ে তারপর নিজেই নিজের ডান হাতটাকে তুলে নিয়ে এরকম করে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, নিজেকে বলছেন কন্ট্রোল কন্ট্রোল। এই করে করে আরো টেনশন হয়ে গেল ম্যাডামের। ঠাকুর বলছেন এই যে আমাদের রিপুগুলো যেদিকে আমাদের নাকে দড়ি দিয়ে, কাম ক্রোধ মদ মোহ লোভ মাৎসর্য, এগুলো দড়ি দিয়ে আমাদেরকে ঘোরায়, আর আমরা এগুলো দাস হয়ে হয়ে ঘুরি, আর নিজেকে মনে করি আমি বীর পুরুষ। আরে মশাই, যদি বীর পুরুষ হতে চাই, বীরাঙ্গনা নারী হতে চাই, তাহলে পরে তো এইগুলো আমার চরণে থাকার কথা, এগুলো থাকে না। কি করতে হয়? এই দড়িগুলোকে কোনো এক সারথীর হাতে দিতে হয়।
আপনারা দেখবেন ওই যে মহাভারতে একটা ছবি আছে, রথের সারথি রথে চড়ে যাচ্ছেন অর্জুন যুদ্ধ করতে, সারথি শ্রীকৃষ্ণ। অদ্ভুত দেখবেন ওনার হাতে কিন্তু 6টা দড়ি আর 6টা ঘোড়া, 5টাও না 7টাও না। আমরা তো জানি 5টা একটা শুভ সংখ্যা, 7 একটা শুভ সংখ্যা। শঙ্খ বাজানো হচ্ছে, পঞ্চজন্য শঙ্খ বাজানো হচ্ছে যুদ্ধের সময়। আর ঘোড়া 6টা কিসের জন্য? এটা সিম্বলিক। এই 6টা ঘোড়া হচ্ছে গিয়ে ষড়ঋতু, আমার 6টা ঋতু। আর এই রশিগুলো, ঘোড়াগুলো যে কোনো দিকে টেনে যে কোনো দিকে নিতে গেলে আমার রথ তো যাবেই না, উল্টো আমার রথ উল্টে পড়ে যাবে। এটা যদি আমার মালিকের হাতে দেই, মালিক কিন্তু আমাকে নিয়ে যাবেন, আর আমি আমার জীবন যুদ্ধ যেটা, এই জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারবো। মালিকের হাতে দিয়েছি এগুলো। তো সহজভাবে ঠাকুর বলছেন যে এইগুলো আমার রিপুগুলোকে সব তার কাজে ব্যবহার করে দেওয়া। এটা কেমন? বলে আমার খুব লোভ টাকার প্রতি। ঠিক আছে, লোভটা তো পাল্টাবো না। টাকা আসছে, আগে টাকা কিসের জন্য আসতো? আমার বাড়ি হবে, গাড়ি হবে, কোন দিন ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারা গেলাম। কিন্তু এখন যে টাকা আসছে, এই টাকাগুলো আমি ঠাকুরের কাছে একদম সরাসরি পাঠিয়ে দিচ্ছি। কিসের জন্য? ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটির জন্য। কেমন তোর ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি? এমন এমন জায়গায় এমন এমন জিনিস তৈরি করা হয়, বিশাল ওইখানে ভূমিকম্প হয়, এমন এক স্ট্রাকচার মন্দির রূপে তৈরি করা হলো, দেখা গেল ভূমিকম্পের সময় সব তছনছ হয়ে গেছে, সব বাঁচার জন্য ওই স্ট্রাকচারের নিচে গিয়ে সেদিন বাঁচলো। শুধু খাইয়ে দিলে তো মানুষের সেবা হয় না, বরঞ্চ ওকে পঙ্গু করে দেওয়া হয়। পরদিন সে এসে দাঁড়াবে ওখানে, এসে দেখবে কই ডাক্তার স্বরূপ চক্রবর্তী তো আজ আসেনি, মনটাও ব্যথিত হবে। তৃতীয় দিন ভাববে সব মানুষই ওই একই প্রকারের। বরঞ্চ ওর নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ব্যবস্থা যদি করে দেওয়া যেতে পারে, তাহলে সত্যিকার অর্থে ওর জীবনটা পাল্টে যাবে। আর সারা জীবনের জন্য ও মনে রাখবে যে ওই মানুষটা আমার জীবনটা পাল্টে দিয়ে গেল। সে কিন্তু তাকে খাওয়ায়নি, তার পায়ে দাঁড়া করিয়ে তুলেছে তাকে। এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয়, আমাদের ঠাকুর যেটা দিয়েছেন স্বস্তায়নের মধ্যে প্রিন্সিপাল, যে আমার সমস্ত বৃত্তিগুলোকে তার কাজের জন্য ব্যবহার করব, নিজের স্বার্থ পূরিত করার জন্য না, ইষ্টপ্রীত্যর্থে ব্যবহার করব। তৃতীয়, দেখুন আমাদের মনের মধ্যে অনেক সময় ভালো চিন্তা আসে, কারোর আসে না তা না। ইস, আজকে মনের মধ্যে কি ভালো একটা ভাব এসেছিল আমার, যে ভাবছিলাম যে এই যে পাড়ার মধ্যে দুটো ছেলে আছে, এই দুটো ছেলে এত গরিব, কষ্ট লাগছিল দেখে, রাত্রে ওই স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করছে। এদের একটা ছেলেকে যদি আমি ক্লাস 10 পর্যন্ত একটু যদি পড়াতে পারি, ভাবলাম পরদিন সকাল থেকে ভুলে গেলাম। বহু বছর পরে নিজেই হয়তো গল্প করছি কারোর সামনে, মনে তো আসে গো অনেক ভালো কথা, কিন্তু কি করব, সবসময় সুযোগ হয়ে ওঠে না। এই তো পরিবারের জন্য পারি না, এ রাগ করে ও রাগ করে, আর তোমার ইনি তো আছেনি। ঘরে ঘরে এরকম শোনা। কিন্তু ঠাকুর বলছেন ওই মঙ্গল, ইষ্ট মানে মঙ্গলের মূর্ত প্রতীক, তো যেটার মধ্যে ইষ্ট নিহিত, মঙ্গল নিহিত, তেমন তোর কাজে তৎক্ষণাৎ লেগে যেতে। পরদিন সকালে উঠে যদি হাঁটা আরম্ভ করতো বাড়ি পর্যন্ত, তাহলে পরেই কিন্তু ওর মাকে গিয়ে বলতে পারতো আমি একটু নেব আপনার ছেলের দায়িত্ব, 1 বছরের জন্য নিই। 1 বছর নিয়ে মনে হতো যে আমি 1 বছর পেরে গেছি নিতে, তাহলে এই বছরটাও নেই। এই করতে করতে ওর মাধ্যমিক পাশ করে দিতাম। ও আমাকে মনে রাখলো কি না রাখলো সেটা পরের কথা, কিন্তু এর দ্বারা আমি যা তৃপ্তি পেতাম সেটা আমার জীবনকে বর্ধিত করে তুলত। ভালো কাজ করলে তো মানুষ তৃপ্তি পায়, আর ভালো কাজের ফল বিভিন্ন দিক থেকে আসে। There are many things between heaven and earth that are ever dreamt of in your philosophy, Horatio. এটা শেক্সপিয়ারের একটা লেখা। তো এই আকাশ আর মর্তের নিচে মাঝখানে এত অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না, আর মনে করি যে আমার অনেক জ্ঞান আছে। তো ভালো সঙ্গে সঙ্গে ভালোতে লিপ্ত হয়। চতুর্থ, ঠাকুর বলছেন যে আমার পরিবেশটা যেটা ইমিডিয়েট এনভায়রনমেন্ট, দূরে দূরে গিয়ে তো সব করছি, কিন্তু আমার ইমিডিয়েট এনভায়রনমেন্ট গুলো যেগুলো, সেদিকে তাকাই না। আমি একটা
ইমারত করেছি যেটা কাচের তৈরি অট্টালিকা, আর আশপাশের লোকগুলো কাউকে পোষণ দেয়নি। একদিন রেগে গিয়ে তারাই একটা ঢিল পাটকেল ছুঁড়ে আমার কাচের ইমারতটাকে ভেঙে ফেলল। ঠাকুর বলছেন এদেরকেও সেবা দিয়ে এমনতর করে তোলো যাতে তোমায় তারা বিশ্বাস করে এবং এই মঙ্গলের পথ অনুসরণ করে নিজেরাও নিজেদের জীবন ও বৃদ্ধিকে আলিঙ্গন করতে পারে। আর পঞ্চম হচ্ছে, আমি যেরকম আমার বাবা মাকে আমি কি চিন্তা করি যে বাবা এই পুজোতে কিন্তু আগে তোমার জন্য কাপড়টা নিয়ে এলাম, মা তোমার শাড়িটা নিয়েছি, তারপরে অন্যদেরটা নিয়ে যাবো। এত বয়সে তো মার বাবার প্রয়োজন নেই, তবু কেন? আমার মনের শান্তির জন্য। তেমন তোর আমার মনের শান্তির জন্য আমি একটু অর্ঘ্য আগে তুলে রাখবো তোমার জন্য, তারপরে আমার সবকিছুতে আমি যোগান দেবো। এই পঞ্চনীতি যে যেমন ভাবে করেছে তেমনতর ভাবে তার জীবন বর্ধিত হয়েছে। তাহলে কোথায় খাবো? যেখানে সেখানে যেমন তেমন যার তার হাতে খেতে নেই, এটা সহজে। যেখানে সেখানে খাবো না, যেখানে খাওয়া যায় সেখানেই খাবো। যার তার হাতে খাবো না, যার আমি তার হাতেই খাবো। মানে যেখানে ঈশ্বর মানুষটাকে দেখেই মনে হচ্ছে যে ওর রান্না এত আনন্দ ফুর্তিতে এত সদাচারের মধ্যে আছে, ওখানেই গ্রহণ করবো। তাহলে যেখানে সেখানে যার তার হাতে যখন তখন খেতে নেই। তাহলে কখন খাবো? যখন খাওয়ার দরকার তখন খাবো, যখন তখন খাবো। এই কয়েকটা জিনিস, টপিকটা তো খুব ভাস্ট, এটা এখানে ডিসকাস করার টপিক নয়। এটার গোড়ার দিকে আমাদের যেতে হবে। বট গাছকে একটা বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছিল, বাবা এই বট বৃক্ষটা কিভাবে হলো কি না একটু আমাকে বোঝাও না। বাবা বললেন চল আমার সাথে, বলে নিয়ে গেলেন। উৎকৃষ্ট বীজ পাওয়া যায়, সেখানে গিয়ে বললেন একটু বট গাছের চারা বা ভালো উৎকৃষ্ট বীজ থাকলে দাও তো, নিয়ে এলো। তারপরে বললেন যে এইটা কালকে সকালে আমরা দুজনে মিলে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে একটু দূরে গিয়ে লাগাবো। তাই? হ্যাঁ। লাগানো হলো। দেখলে তো বাবা কেমন লাগানো হলো? হ্যাঁ। প্রতিদিন কিন্তু জল দেবে। এবার ছেলে এসে জল দিচ্ছে, আর কিছুদিন পর পর বলছে, বাবা আজকে কিন্তু একটা ছোট্ট গ্যাজের মতো বেরিয়েছে, তাই নাকি? আবার কিছুদিন পরে, বাবা আজকে দুটো পাতা বেরিয়েছে, তাই নাকি? এই করতে করতে সম্যক জ্ঞান হলো। একদিন সে যে প্রশ্ন করেছিল তার বাবাকে, সে এবার তার বাবাকে গল্প করে শোনাচ্ছে, জানো এই 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 হয়। জানলো কি করে? বাবার কাছ থেকে? না, এটা পালনের মধ্যে দিয়ে। তেমন তোর আজকের টপিকও জানতে হলে যিনি জানেন তার কাছে নিজেকে যুক্ত করতে হয়, সমর্পণ করতে হয়, ভাবতে হয় আমি জানি না, আমি জানতে এসেছি। তবে আমরা নিশ্চয়ই এই টপিকটা, যেটা আজকের আলোচ্য বিষয়টা, মক্স করতে পারবো। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমার নমস্কার, প্রীতি ও আনন্দিত জয়গুরু জানাই। জয় গুরু। মন্ত্রমুগ্ধের মতো প্রত্যেকটা কথা স্যারের শুনছিলাম আমরা প্রত্যেকে সবাই। কোন প্রসঙ্গ দিয়ে বলার শুরু করব সেটা কিছু আমার বলার ভাষা নেই। স্যার এত সুন্দর করে জেনারেল পাবলিকের মতো করে মেডিকেল সায়েন্সটাকে যেভাবে তিনি বুঝিয়ে দিলেন ডেমোর আকারে, সেটা প্রত্যেকের কাছেই আশা করি খুবই সুন্দরভাবে গ্রহণীয় হয়ে উঠেছে। এরপরে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার সেশন রাখা হয়েছে। যদি কারোর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা বলতে পারেন, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, তিনি সলভ করবেন। তার আগে আমি একটা প্রশ্ন রাখি যেটা আগে থেকে এসেছে, সেটা হচ্ছে স্যার একজন প্রশ্ন করছেন এরকম ভাবে যে যদি খুব বেশি হাই প্রেশার বা খুব বেশি লো প্রেশার হয় আমাদের, তখন খাওয়া দাওয়া কেমন হবে বা কি কি খাওয়া দরকার সেই মুহূর্তে, যাতে কিছুদিনের মধ্যে সেটা কন্ট্রোলে আসে। মানে ব্লাড প্রেশারের উপর নিচে হওয়ার সাথে খাওয়া দাওয়ার কি রিলেশন, এই ব্যাপারে কিছু জানতে চেয়েছেন। এই ব্যাপারে যদি স্যার একটু আলোকপাত করেন। ঠিক আছে প্রদীপ্ত, যিনি এই প্রশ্ন করেছেন, প্রথমে ওনাকে আমি একটা ধন্যবাদ জানাই।
কারণ এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আচ্ছা, ওই আমি যে আলোচনা করছিলাম তখন বলছিলাম খাওয়া মানে শরীর মনের খাওয়া। তাহলে পরে এখানে কি খাবার খেয়ে আমার এই রোগটা হয়েছে, প্রথমেই কিন্তু এটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি এমন কাজ করি যেটার মধ্যে অত্যন্ত বেশি টেন্স আপ থাকতে হয় আমাকে, এমন ব্যবসা করি যে আজকে টেন্ডারগুলো এখানে যদি এসে না পৌঁছয় তাহলে আমি জর্জরিত হয়ে যাই। তাহলে এটা আমার মনের খাদ্য হিসাবে আমি নিয়েছি, তাই আমার প্রেশার অটোমেটিক বাড়বে। আবার অত্যন্ত বেশি স্পাইসি খাদ্য, লবণযুক্ত খাদ্য এবং যেগুলো আমিষ খাদ্য সেগুলো প্রেশারকে একইভাবে বাড়ায়, কারণ এগুলো আমাদের যেগুলো ধমনীগুলো আছে তার ভেতরে চর্বির একটা প্রলেপ ফেলতে থাকে। ধীরে 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 ধমনী যেটা নরম ছিল এবং সহজে ফুলে উঠতে পারতো সেটা আর ফুলে উঠতে পারে না। তো ফুলে উঠতে পারে না, তো দূর পর্যন্ত কি করে রক্তটাকে পাঠাবে? তখন বেশি জোরে পাম্প করতে হয় আমাদের হার্টকে। এই জোরে পাম্প করতে 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 দেখা যায় যে হার্টের মাসুলগুলো একেবারে মাইক টাইসনের বডির মতো হয়ে গেছে। এদের আবার এটা হলে আমার নিজের শরীর তখন এটা নিতে পারে না, এইটাকেই ডাক্তারি মতো আমরা বলি হাই ব্লাড প্রেশার। সে নিতে পারছে না, এত বেশি প্রেশার বেড়ে গেছে। এবং এই রকম অবস্থা যখন হয় তখন যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো ধমনী ফাটতে পারে, ফেটে গিয়ে তার স্ট্রোক হতে পারে। সেটা হার্টের এখানে অ্যাটাক করতে পারে, কার্ডিয়াক স্ট্রোক হতে পারে, ব্রেইনে গিয়ে ব্রেন স্ট্রোক করাতে পারে, কোনো একটা জায়গায় গিয়ে চোখের একটা অংশের মধ্যে ছোট্ট একটা ধমনীর মধ্যে গিয়ে হয়তো গিয়ে ব্লক করে দিল, কোনো একটা দলার মতো পাকিয়ে ব্লক করে দিল সেখানে, তো হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছি না আমি। এরকম বিভিন্ন রকমের জিনিস হয়। তাহলে প্রথমেই এমনতর অভ্যাস করে নেওয়া ভালো যার মধ্যে আমার শরীরের এই টেনশন গুলোকে আমি নেব না, ছেড়ে দেব। এমনতর এক ব্যক্তির কাছে ছাড়বো যাকে বিশ্বাস করতে পারি, আর তিনিই ঠাকুর। এখানে একটা দীক্ষা এবং প্রচলন যে আমার বৈজ্ঞানিক মতো ভাবে কোনো একটা ব্যক্তির সাথে যুক্ত হয়ে সাধন ভজন করা বা নিজেকে যোগযুক্ত করে তোলা, এইটার প্রসঙ্গ আসে। খাওয়ারের মধ্যে লবণকে যদি আমরা একদম কমিয়ে দিতে পারি, বা যারা বাদ দিতে পারে না, আমার একবার একটা প্রবলেম হয়েছিল, একটা অ্যাক্সিডেন্টের ফলে ব্যথা বেদনা হয়েছিল, তখন কিন্তু কিছুদিনের জন্য এই ব্যথা বেদনা থেকে দূরে থাকার জন্য আমি লবণ বন্ধ করে দিয়েছিলাম। ঠাকুরের কাছে পেয়েছিলাম, এটা জেনেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। অনেক আমার পেশেন্টকে বলেছি তোমরা লবণ টোটালি বন্ধ মানে কিরকম, তরকারিতেও বন্ধ করে দাও। দেখা গেল যে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বন্ধ করার পর তার ব্লাড প্রেশার কিন্তু ওই যে ওষুধ খেত সেই ওষুধে একদম নর্মাল হয়ে গেল। তো এখানে একটা কথা বলা উচিত যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া শুধু এগুলোর উপরে দাঁড়িয়ে যেন কখনো কেউ চিকিৎসা না করে। এগুলো হচ্ছে সহায়ক, সাথে করে একটা হচ্ছে বীজ, একটা হচ্ছে মাটি। এগুলো হচ্ছে মাটি, মাটিটাকে উর্বর করে দিলে ওই বীজ থেকে ভালো গাছ আসবে, তার মানে ওই মেডিসিন থেকে ভালো ফল আসবে। মেডিসিন একদিক দিয়ে চলবে, আর আমার খাওয়া 2 সপ্তাহ যদি একদম লবণ বন্ধ করে দিতে পারি, তরকারিতেও দেব না, 2 সপ্তাহ পরে দেখবেন তখন অল্প সাধারণ লবণ যেগুলো মানুষ তরকারি খাচ্ছে ওটাই বিষম লাগবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। 2-3 দিন কষ্ট হয়, তারপর থেকে মনে হয় যে ওই সবজি তরকারির মধ্যে নিজস্ব একটা অর্গানিক সল্ট থাকে, এই সল্টটাই যেন আমার খুব ভালো লাগছে খেতে, শরীর চাঙ্গা থাকে, ভালো থাকে। আর সুগার, এনি আর্টিফিশিয়াল সুগার মানে যেগুলো আমরা বানাই, মিষ্টি বলুন, চিনি বলুন, সেগুলো সব আর্টিফিশিয়াল সুগার। আর যেটা ন্যাচারাল সুগার মানে ফ্রুটস এর মধ্যে যে সুগার থাকে সেটা খাবেন, আর্টিফিশিয়াল সুগার গুলোকে প্রায় 0 করে দেবেন। এই নিয়মগুলোর সাথে সকালে বিকেলে রক্ত যাতে সঞ্চালিত হয় শরীরে, তাই একটু হালকা দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করে নেওয়া, এই তো, আর কিছু না। জয় গুরু স্যার, আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন স্যারের এই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার মধ্যে দিয়ে। আমার একটি স্যারের কাছে প্রশ্ন আছে সকলের জন্য। একটা সদ্যজাত শিশু তার 6 মাস বয়স হয়ে যাওয়ার পর যখন তার অন্নপ্রাশন হয়, যখন তার উইনিং হয় ব্রেস্ট ফিডিং এর পর থেকে, তার সেই সদ্যজাত শিশুর জন্মের পর থেকে খাওয়া দাওয়া অভ্যাস বা নিয়ম পালন গুলো কিভাবে করা উচিত
যাতে করে তার ছোট থেকে আমাদের এই জিভের যে টেস্ট, এই টেস্টের যে মেমোরি, এই মেমোরিটাকে আমরা সেইভাবে পরিচালনা করতে পারি। এই ব্যাপারে যদি স্যার একটু আলোকপাত করেন। এইটা এই প্রশ্নে একটা অদ্ভুত জিনিস। বহু বছর আগে আমি এটা একজন ব্যক্তিকে, যাকে কেউ কেউ ভালোবাসে আর কেউ কেউ রীতিমতো ঘেন্না করে, তেমনতর ব্যক্তির জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম। তিনি হচ্ছেন অ্যাডলফ হিটলার। হিটলারের জীবনী পড়তে গিয়ে একটা জায়গায় পেলাম, বড় সুন্দর কথা বলেছেন হিটলার। তিনি বলছেন একটা সদ্যজাত শিশু কিছুদিন পর যখন মায়ের দিকে তাকাতে পারে, এমনতর অবস্থায় একটা মাংসের টুকরো আর একটা আপেল তার সামনে এনে ধরলে শতকরা 100% কেসেই ওই আপেলটাকেই কেটে নেয়, মাংসের দিকে যায় না। এটা হচ্ছে মানব জাতির অ্যাটাভিস্টিক ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার। এইটার থেকে আমরা ওদেরকে বিরুদ্ধ পথে নিয়ে এসে আস্তে আস্তে কিন্তু অন্য রুচিতে ফেলি। তাহলে নিরামিষের মধ্যে সহজ পাচ্ছ যেগুলো উইনিং এর সময় তো আমরা জানি কি কি খাদ্য দেওয়া হয়। ম্যাশড করে নিয়ে অল্প করে হয়তো সেদ্ধ সেদ্ধ পেঁপে দেওয়া হলো, এই তার সাথে হয়তো একটু ডালিয়াকে মিক্স করে দেওয়া হলো, অল্প করে আতপ চালকে যখন তার অন্নপ্রাশন হয়ে গেল তখন দেওয়া হলো। বিভিন্ন ফ্রুটস গুলো আছে, যেমন কলার সাথে অল্প অল্প করে অন্য জিনিসগুলো সিদ্ধ করে ম্যাশড আপ করে, এইভাবে তার রুচিগুলোকে আমরা ওটার সাথে মানে কি বলবো পরিচিত করে তুলতে পারি, এটার সাথে পরিচিত করে তুলতে পারি। এটা সহজে তখন তার সংস্কারের মধ্যে চলে আসে। আমার নিজের বাড়িতে আমি দেখেছি যে, এবং অনেক সৎসঙ্গী বাড়িতে দেখেছি যে শেষকালে গিয়ে বাচ্চাদের এমন হয় যে ওদের মাঠে ঘাটে যেখানে খুশি আপনি ফেলে দিন না কেন, ওদের পিছনে সময় নষ্ট করতে হয় না। ওরা নিজেরাই ঠিক জানে। কেউ এসে ওদেরকে এটা দিল, বললো খা খা খা, এটা খুব ভালো একটা বিস্কিট, নাকের সামনে নিয়ে বলছেন না এটা আমি খাবো না। বলে কেন খাবি না? না না এটা আমি খাবো না। আমি নিজে বের করতে পারছি না, তারপরে দেখা গেল বিস্কিটের বাইরে দেওয়া আছে যে এগ দিয়ে তৈরি করা হচ্ছে বিস্কিট। তার মানে এটা ও কিভাবে গ্যাদার করেছে, ওই যে মেমোরি সেলস গুলোর মধ্যে যেগুলো রেকর্ড করে রাখা, এটার থেকে প্রিন্ট অন্য যখন পড়ে তখন কিন্তু মেমোরি এটাকে, এটা আমাদের নিয়ম, আমাদের স্মৃতিশক্তি কিন্তু একটা নকিং করার মতো, অ্যালার্মের মতো দেয় যে দিস ইজ নট ইনহেরেন্ট অফ ইউ, এটা তোমার সহজাত নয়, সহজাত নয়। এইটাকে বাড়িয়ে তোলাই তো আমাদের দরকার। এটাই তো আস্তে আস্তে গিয়ে ওই শিশুটার সিক্সথ সেন্স ডেভেলপ করবে, সে আগাম বুঝতে পারবে কোনটা করণীয় কোনটা করণীয় নয়। তাই উইনিং এর সময়ও বাচ্চাদের এইভাবে সহজে করাই যায়, কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, জয়গুরু স্যার। একটা প্রশ্ন একজন করেছেন, মা একজন, যে অনেক সময় কোনো অপরিচিত ব্যক্তির বাড়িতে শস্যনি নেওয়ার ফলে আমরা অনেক সময় খেতে চাই না, তাতে সেই বাড়ির মানুষরা অসন্তুষ্ট হয়। সেই ব্যাপারে কিভাবে সেই সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল করব, সেটা একজন জানতে চেয়েছে। আরে খাবো না কেন কারো বাড়িতে? মানুষ মানুষের বাড়িতে খাবে না? খাওয়ার তো 100 রকমের জিনিস আছে। আমি আগে থাকতাম যখন এই ফারাক্কার পাশে একটা হাসপাতালে, সেখানে তো আমরা, এটা আপনি বলছেন, আর ওখানে তো আমাকে এমন এমন মানুষদের কাছে যেতে হতো যারা মুসলমানদের মধ্যে অনেক খুব উঁচু দরের খুব সদাচারী মুসলমান আছে, আর অনেক আছে যারা খুব কদাচারী এবং নিম্ন মনোবৃত্তির মুসলমান। তো তাদের বাড়িতে গিয়েও তো খেতে হতো। আগে কি খেতাম, এখন ওখানে যাওয়ার পরেই আমি বলতাম ওদেরকে যে আজকে কিন্তু এখানে এসছি, ফল খাবো। এবারে ফল আনালো, তারা নিষ্ঠা সহকারে ফল টল আনিয়ে খাওয়া হলো। দুধ সব সময় থাকে, দুধ খেতে পারি, ফল খেতে পারি, বিস্কিট খেতে পারি। রান্না করা বস্তু যখন খাওয়া হয় তখন প্রশ্ন আসছে সদাচার বিশদ ভাবে। তখন কিন্তু কায়দা করে দেখে নিতে হয় ওই বাড়িতে সদাচার কেমন আছে। যদি দেখা যায় যে ওই মানুষের বাড়িতে সদাচারটা সে পালন করছে না, অথচ সে জানতে ইচ্ছুক, তখন তো আমি ওকে শিখিয়ে দিতে পারি, ভালো করে শিখিয়ে দিয়ে ওখানে খাওয়াই যেতে পারে। রান্নাঘরেই আমি তাকে অ্যাসিস্ট করলাম।
আর যদি দেখানো যায় যে দেখি যে ওকে শেখা যাবে না, তখন কিন্তু বাচ্চাকে আমি ছেড়ে দিতে পারি না। কারণ ওই মানুষটাই একদিন, আমি তো জানি না ভিতরে যে একটা রত্নাকরের ভিতরে যদি বাল্মীকি লুকিয়ে থাকতে পারে, তাহলে ওর ভিতরে কি লুকিয়ে আছে এটা তো জানি না। ছেলে কিছু না হলেও চল এখন খাই। আমি একদিন খাব। আগে স্যার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য কথাগুলো আমরা একটু কেটে যাচ্ছে। স্যার কথাগুলো ঠিক শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু প্রবলেম হচ্ছে। যিনি প্রশ্ন করেছিলেন উনি দ্বিতীয়বার লিখেছেন যে নিজের আত্মীয় বাড়িতে যারা দীক্ষা গ্রহণ করেনি সেই সময় আত্মীয়দের মধ্যে, সেই অদীক্ষিত আত্মীয়দের মধ্যে যখন আমরা সেখানে যাই, সেখানে কিরকম ভাবে আমাদের খাওয়া দাওয়া ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। তাহলে সেই সংস্কার সম্পর্কে তিনি জানেন, তারা আমি আমার থাকবো, অথচ প্রাণস্পর্শী ভাষা অবলম্বন, যাতে অনেক কখনো ব্যথা না লাগে। আমি তো আর ওদের যে সবজি তরকারি কিন্তু আমি দেখেছি আমাদের করতে গেলে যারা আমরা তাদের বেশি খাওয়া হয়। স্যার আমরা কথাটা শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে নেটওয়ার্কে মানে কেটে কেটে যাচ্ছে কথাগুলো। হ্যাঁ, আগে শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ভালো হচ্ছে দেখা যাচ্ছে তারা নিজেরা তারা কি করে, তারা সবসময় অটোমেটিক্যালি ওদের একটু বেশি ভালো কিছু দিতে হবে, ওরা তো মাছ খায় না, মাংস খায় না, এই ভাবতে গিয়ে দেখা গেল এক বাটি দুধ চলে এসছে, কলা চলে এসছে, রকমারি মিষ্টি চলে এসছে, আলটিমেটলি খাওয়াটা একটু বেশি হয়ে যায়। অথচ যারা আমিষ খাচ্ছে তারা হয়তো পাতে একটা ছোট মাছের টুকরো পেয়েছে, আর পাতলা একটা ঝোল, আর কিছু পাইনি। আবার এদিকে আবার পনিরের তরকারি। তো ওখানেও বিশেষ নজর রাখতে হয় যে ঠাকুর আমাদেরকে যেমন ভাবে বলেছেন যে সদাচারের জিনিসগুলো, সেগুলো যেন আমরা পালন করে চলি। কারণ আমি যদি বাঁচি তাহলে আমি আরেকজনকে বাঁচাতে পারবো। যেটা প্রেশিয়াস স্পিসিস থাকে কোনো একটা গাছের, আমরা সেটাকে রক্ষা করে রেখে তারপরে কিন্তু সংকর বা হাইব্রিড তৈরি করি। যেমন একটা অদ্ভুত ধরনের নীল রঙের জবা ফুল, সেটাকে কিন্তু আমরা একটা প্রাইমারি যেটা তার ফলন সেটা দিয়ে ওকে বাঁচিয়ে রাখবো, আর আমরা চেষ্টা করব তারপরে কোনো একটা হাইব্রিডের সৃষ্টি করতে। এইভাবেই কিন্তু আমরা সচরাচর করে থাকি, কখনো প্রাইমারি সেল লাইনেজটাকে নষ্ট করি, আর এই ঠিক তাই করতে।
অটে নিয়ে মিষ্টভাষী হয়ে তাদেরকে ঠিক করতে হবে। আজকে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আগে স্যার শোনা যাচ্ছে, দয়া করে ভিডিওগুলো অফ করে দিন। রাজদীপ বাবু, আপনি ভিডিওটা অফ করুন। আপনার অডিওটা অফ করুন। রাজদীপ বাবু, আপনি অডিওটা অফ করুন। থ্যাংক ইউ স্যার। স্যার, নেক্সট প্রশ্ন একজন করেছেন যে ইমিউনিটি বাড়ার জন্য কি কি খাদ্য আমাদের খাওয়া উচিত। আর দ্বিতীয় প্রশ্ন একজন করেছেন মাইগ্রেনের ব্যথা হলে, সেটা তো মেডিসিন তো আছে আমরা জানি, কিন্তু উনি প্রশ্ন করেছেন মাইগ্রেনের ব্যথা হলে কিভাবে কমানো যেতে পারে। যদি এই দুটো ব্যাপারে একটু ছোট করে বলে দেন। ঠিক আছে, ইমিউনিটি আমাদের বর্ধিত হবে, সেগুলো হচ্ছে বহুলাংশে যেগুলোর মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টস, ভিটামিনস, মিনারেল এগুলো থাকে, এই ফ্যাক্টরস গুলো। তার মানে যেগুলো সিজনাল ফল, লোকাল ফল, চালানো ফল নয়, এবং যে সিজনে যেটা পাওয়া যায় সেই রকম। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার খাদ্যের মধ্যে পরিমাণ মাত্রাগুলো সঠিক থাকা উচিত। অল্প করে বারে বারে খাদ্য গ্রহণ করার নীতি। সন্ধ্যার পরে ভারী খাদ্য কখনো গ্রহণ না করা। দুটো খাদ্যর মধ্যে সম্যক পরিমাণে গ্যাপ রাখা। ডিমান্ড ফিডিং করা, তার মানে এখন দুপুর হয়েছে, আমার খিদে নেই, তাও আমি খেয়ে ফেললাম না। যখন খিদেটা পাবে তখন গিয়ে অল্প করে আমি ভোজনটা করব। আর যে খাদ্যটা গ্রহণ করলাম সেটা যাতে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ব্লাডের ভেতর দিয়ে গিয়ে সেগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে, তাই সেই সমস্ত অঙ্গের বিভিন্ন এক্সারসাইজেস গুলো যেগুলো আছে সেগুলো জিনিসগুলো করা। শরীরের জন্য এক্সারসাইজ, মাইন্ডের জন্য এক্সারসাইজ, স্পিরিটের জন্য এক্সারসাইজ, এমনতর ভাবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল সেই মাইগ্রেনের ব্যাপার। তো মাইগ্রেনের তো ওষুধ সম্পর্কে অনেক কিছু আমাদের জানাই আছে। ডাক্তারদের কাছে গিয়ে ওটা জেনে নেওয়া বেশি ভালো, ওটা এমনি করে জেনে প্রয়োগ করা ঠিক নয়। তবে চকলেট জাতীয় জিনিস, কফি জাতীয় জিনিস যেগুলোর মধ্যে ক্যাফেইন, কোকোয়া বেশি থাকে, এগুলো টোটালি অ্যাভয়েড করতে হয় যেগুলো মাইগ্রেনের পেশেন্ট। কখনো যদি মাইগ্রেন ব্যথা হচ্ছে, চলছে, সেখানে কিন্তু ডার্ক রুম, একটা অন্ধকার ঘর, একটা মৃদু সঙ্গীত যেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রাগ ভিত্তিক, এগুলো দেখা গেছে মাইল্ড ভলিউমে চালালে মাইগ্রেন কিন্তু আস্তে 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 কমে যায়। ব্রিদিং এক্সারসাইজেস, তার মানে সুপ্রভা আগে একবার আলোচনা করেছিল ব্রিদিং এক্সারসাইজ নিয়ে, সেরকম নিঃশ্বাসটাকে কতটুকু নিতে হবে, কতটুকু পরিমাণ আটকে রেখে আস্তে আস্তে ছাড়তে হবে, এই আমার ব্রিদিংটাকে আমি অনুভব করব। এমনিতে আমরা শ্বাস নেই আবার শ্বাস ফেলি, এটা অনুভূতিতে আসে না, চলছে চলছে, কিন্তু এখানে অনুভব করার চেষ্টা করবো। আমি শ্বাস নিচ্ছি, আস্তে আস্তে আটকে রাখছি, আস্তে আস্তে ফেলছি। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রমাণিত যে মাইগ্রেনের জন্য খুব ভালো। আর মাইগ্রেনকে প্রিভেন্ট করার জন্য ভালো হাইড্রেশন থাকতে হয়, প্রচুর পরিমাণে যাতে জলীয় খাদ্য খায়, ফ্যাট জাতীয় জিনিস কম খায়, এইটুকু। একদম সঠিক বলেছেন স্যার, আমি নিজে দেখেছি এই ব্যাপারগুলো। আমার কিছুটা মাইগ্রেনের আছে, ডার্ক রুম, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং এই ব্যাপারগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে পালন করে দেখেছি। একদম সঠিকভাবে বলেছেন। নেক্সট প্রশ্ন স্যার একজন করেছেন যে হাইপোথাইরয়েডিজমের যে ওষুধের সাপ্লিমেন্টারি এলট্রক্সিন আমরা খাই, তার কি সারা জীবন খেয়ে যেতে হবে নাকি কোনো কিওর অন্যভাবে কিছু করা যেতে পারে? এইটা তো আমি ভালো জানি না বাপু। ব্যাপার হলো এটা, যিনি ডাক্তার দেখছেন সেই ডাক্তার আস্তে আস্তে পরীক্ষা নিরীক্ষা করে 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 এমন একটা সিচুয়েশন আসবে যখন বলবেন যে আপনি এইবারে আর না খেলেও চলবে। আর হয়তো তার অপারেশন হয়েছে বা তার কোনো একটা জেনেটিক ভাবে তার থাইরয়েড হরমোন গুলো, সিক্রেশন গুলো ওলট পালট হয়ে আছে, সেখানে তো ওষুধটা তাকে একটা সাপ্লিমেন্ট হিসেবে সারা জীবনই খেয়ে যেতে হবে, বাড়াবে কমাবে এরকম করে। ওটা কিন্তু নিজের থেকে চিন্তা ভাবনা করে নিয়ে এগুলো ভালো না, বরঞ্চ এইটা ভাবা ভালো যে ডাক্তারের পরামর্শ রেখে সারা জীবন খেয়েও যদি আমি ভালো থাকি সেটাই আমি করব।
ঠিক, একদম সঠিক। সকলেই প্রশ্ন অত্যন্ত সুন্দরভাবে স্যার উত্তর দিচ্ছেন। অনেকেই প্রসঙ্গ কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন অনেকে আসছে, কিন্তু এত প্রশ্ন তো এই কম সময়ের মধ্যে উত্তর দেওয়া সম্ভব না। একজন মা প্রশ্ন করেছেন, অম্বল গ্যাস না হওয়ার জন্য কিভাবে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। এ ব্যাপারে স্যারের নতুন করে কিছু বলার নেই। শ্রী শ্রী ঠাকুরের যা স্বাস্থ্য সদাচরণের নিয়ম বলা আছে, সেগুলো যদি আমরা ঠিক মতো পালন করি, তাহলে আমাদের গ্যাস অম্বল থেকে আমরা অনেকেই দূরে থাকতে পারি। আশা করি স্যার এই ব্যাপারে একটু যদি বলেন আর কি। হ্যাঁ, এটা প্রদীপ তো ঠিক কথাই বলেছো তুমি, যে সত্তাপোষী নিরামিষ আহার যদি খাই তাহলে পরে আমি গ্যাস অম্বল থেকে দূরেই থাকবো। তবে অনেক গুরু ভাইদেরও গ্যাস অম্বল হয় ওই একটা জায়গা, সত্তাপোষীটা ঠিকঠাক থাকে না বলে। সত্তাপোষী মানে আমার সত্তাকে পোষণ দেওয়ার জন্য যখন যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই খেতে হবে। যেমন আমার হয়তো দেখা যাচ্ছে যে আমি 2-3 দিন ভাত খেয়ে দেখলাম আমার ভাতে অস্বস্তি হচ্ছে, তাহলে আমি ভাতটা অফ করে দেবো, সুইচ অফ করে দেখবো যে ডালিয়া বানিয়ে খেলে আমার কেমন হচ্ছে। ডালিয়া খেয়ে দেখছি আমি স্বস্তিতে আছি, তো ভালো আছে, ঠিক আছে, এইটাই করবো। তারপরে দেখলাম আজকে একটা মিল ড্রপ করে দিলে কেমন লাগে, বলে মিল ড্রপ করলে তো বেশ ভালো লাগছে, শরীরটা আর খারাপ লাগছে না, তাহলে আমি এটা করব। কখনো রাত 10টার সময় আমি খেয়ে দেখলাম যে আমার তো সারা রাত গ্যাস হলো, আজকে 6:30 7টার ভিতরে রাতের খাবার শেষ করে নিয়ে দেখি তো কেমন হয়, আর শুতে যাব 3-4 ঘন্টা পরে, দেখলাম হয়তো পরের দিন আমি অনেক ভালো আছি। এইভাবে পারমুটেশন কম্বিনেশন আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আমি নিজেই করতে পারবো, এটা কেউ বলে দিতে হবে না। তবে নিরামিষটাকে বেজ রেখে এগুলো যেমন করার করতে হবে। স্যার নেক্সট প্রশ্ন করেছেন, প্রেগন্যান্সির ক্ষেত্রে ভেজিটেরিয়ান ডায়েট একজন মা কিভাবে গ্রহণ করবেন, মানে কি কি খাদ্য খাবেন সে ব্যাপারে যে একজন জানতে চেয়েছেন। দ্বিতীয়ত একজন প্রশ্ন করেছেন যে সায়াটিক নার্ভ প্রবলেমের জন্য স্পেশাল ডায়েট যদি থাকে সেটা জানতে চেয়েছেন। স্পন্ডালাইসিস এর পার্মানেন্ট কিওর জানতে চেয়েছেন, 62 বছর বয়স, মেদিনীপুর থেকে। সুগার কিভাবে কন্ট্রোল করব সেই সম্বন্ধেও জানতে চেয়েছেন। আর একজন জানতে চেয়েছেন, দাদা পিসিওডি ট্রিটমেন্ট জানতে চেয়েছেন। এরকম অনেক প্রশ্নই কিছুটা যদি আপনি আলোকপাত করেন। হ্যাঁ, প্রথমটা কি বলছিলে তুমি? প্রথম প্রশ্নটা। জয়গুরু স্যার। হ্যাঁ, প্রথম প্রশ্নটা কি ছিল? স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা জানতে চাইছি আমি। প্রদীপ তো শুনতে পাচ্ছ? প্রেগন্যান্সির সময় কি ধরনের? আচ্ছা, ধন্যবাদ বাচ্চু ভাই। যখন একটি মা প্রেগনেন্ট থাকে, ওই প্রেগন্যান্সির সময় তার বাচ্চা কিন্তু মা যা খায় সেটাই তার বাচ্চাও পায়। তার মানে মা মনটাকে সুস্থ রাখতে হবে, মানসিক খাদ্য ভালো যাবে। শরীরের মধ্যে নিরামিষ তো আহার করবেই, তার সাথে করে অল্প অল্প করে বারে বারে আহার করবে। পায়খানা যাতে পরিষ্কার থাকে সেটার দিকে লক্ষ্য রাখবে। আয়রন এবং ফলিক অ্যাসিড রিচ যেগুলো খাদ্য, এগুলো তালিকা দেখেই আপনারা বের করতে পারবেন। সেই খাদ্যগুলো সুন্দর সুঠামো ভাবে নিজের খাবারের মধ্যে এটাকে ব্যালেন্সড ভাবে প্রয়োগ করবে। তার সাথে করে আমার যতটুকু একটা ব্যক্তির প্রোটিন বা প্রত্যেকটা জিনিসের ডেইলি মিনিমাম রিকোয়ারমেন্ট, তার সাথে ওই বাচ্চাটাও জুড়ে দিতে হবে। কেননা বাচ্চা তো আলাদা করে খেতে পারবে না, ওই মার কাছ থেকেই যাবে। ওইটা জুড়ে নিয়ে যা হবে সেই অ্যামাউন্টের অনুযায়ী গ্রহণ করবে। আরেকটা জিনিস, আমাদের পঞ্চামৃত গ্রহণ করার কথা আছে। এই পঞ্চামৃত কিন্তু মেডিকেলি এটাকে টেস্ট করে দেখা গেছে এর মধ্যে সহজভাবে অনেক পুষ্টিকর অনেক জিনিসগুলো প্রেগন্যান্সিতে একটা মা পেয়ে যায়, যেটা নাকি অনেক কিছু খাবার খেয়েও নাও পেতে পারে। এটা একটা গেল। তারপরে দ্বিতীয় প্রশ্নটা স্পন্ডেলাইটিস ছিল বোধহয়। স্পন্ডেলাইটিস এর মধ্যে
স্পন্ডেলাইটিসের মধ্যে ডাক্তারের পরামর্শ নিয়ে যেমন যেমন বলে দেবেন তেমন তেমন ব্যায়ামের উপরে তো বেশি জোর দিতেই হবে। যে স্টেজে দেখা যাবে যে অপারেশন না করলেই নয়, সেই স্টেজে আবার অপারেশন করতে হবে। কিন্তু খাওয়ারের মধ্যে ক্যালসিয়াম ন্যাচারালি যেটা পাওয়া যায়, তার মানে ক্যালসিয়াম রিচ হচ্ছে আমলকি, দুধের মধ্যে কিছু পরিমাণ ক্যালসিয়াম থাকে, সবেদা, এই অ্যাভোকাডো, এই আতা ফল, এইগুলো হচ্ছে রিচ ইন ক্যালসিয়াম। এই ধরনের ডায়েট গুলো মাঝে মধ্যেই যদি রাখা যায় সপ্তাহে 2বার বা 3বার করে, আর তার সাথে সাথে যদি লবণ আর চিনির মাত্রাকে একদম প্রায় 0-তে নিয়ে চলে আসা যায়, তাহলে কিন্তু তার স্পন্ডেলাইটিস যে কমে যাবে তা বলিনি আমি। কিন্তু স্পন্ডেলাইটিসের জন্য তো কষ্ট পাচ্ছে না সে, স্পন্ডেলাইটিসের পেইন এলিমেন্টটা, ব্যথার জন্য সে কষ্ট পাচ্ছে। তাহলে এই ব্যথাটা তার কমে যাবে, সে অনেক বেশি চলাফেরা সহজে করতে পারবে, তার কাজগুলো প্রতিদিন করতে পারবে, আর রোগটা বর্ধিত হবে না। তার সাথে সাথে ডাক্তার যেমন বলেন তেমন করবে। তৃতীয়টা পিসিওডি ছিল নাকি, না ওটা লাস্ট ছিল বলে? আগে পিসিওডি, হ্যাঁ আগে স্যার পিসিওডি ছিল। পিসিওডি পলিসিস্টিক, হ্যাঁ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ তো ডেফিনেটলি গাইনি ডাক্তার, আজকে এখানে মঙ্গল আছে, মঙ্গলের ফোন নাম্বার দিয়ে দিলে ভালো। এইগুলো জিনিস আমার কথার উপরে বেস করে যদি কেউ ফলো করার চেষ্টা করে, তাহলে আমি বলবো আমার বেস্ট কথাই হচ্ছে কোনো নিজে সুস্থ থাকা, সদাচারী, বিশ্বাসী গাইনাকোলজিস্ট যিনি আমাকে কোনো ভুল পথে নিয়ে যাবেন না, তেমনতর গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়াটাই এখানে বিধেয়। আর পিসিওডিতে দেখা গেছে যে শুধু খাদ্য পরিবর্তন করে নিরামিষ এবং আমলকি বেস খাওয়ার যাদের দেওয়া হয়েছে, তাদের ব্যথা, সিস্ট, মাল্টিপল ফর্মেশন এগুলো অনেকাংশে কমে গেছে। আর অ্যাজ ইটসেলফ আরেকটা জিনিসও হয় যে প্রেগন্যান্সির পরেও অনেক পিসিওডি পেশেন্ট অনেকটা ভালো হয়ে যায়। এগুলোই মনে আছে ভাই, আমি এই তিনটাই বললাম। আগে স্যার স্যার আরেকটি ছোট্ট প্রশ্ন একজন করেছেন, দু তিনজন একই প্রশ্ন করেছে, সেটা হচ্ছে কোভিড পরবর্তী ব্যায়াম। এটা 1 নম্বর। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে দুধ মুড়ি কি একসাথে খাওয়া যায়, সেটা কি স্বাস্থ্যসম্মত? এই দুটো যদি একটু বলেন। কোভিডের পরে ব্যায়াম, এটা আমি বলার দরকার নেই, কারণ কোভিডের পরের ব্যায়াম এটা মানে বিস্তার নিয়ে এটা নিয়ে আলোচনা আমাদের রাজ্য ও কেন্দ্র সরকার করেছে। যে কোনো হেলথ বুলেটিনে ঢুকলেই পাবেন, এবং কোথায় গিয়ে সেটা জেনে নিতে হবে প্রকৃষ্ট রূপে সেটাও বলা আছে। তো এইটা আপনারা খুঁজবেন। এটা খুঁজতে গেলে আপনি আরো যেগুলো কোভিডের সংক্রান্ত তথ্য সেগুলো পেয়ে যাবেন, তাহলে আপনি লাভজনক হবেন। আর দ্বিতীয় পার্টটা যেটা বলা হয়েছিল সেটা কি বলছিলে প্রদীপ্ত? আগে দুধ মুড়ি কি খাওয়া যায়? দুধ মুড়ি অ্যাকচুয়ালি হচ্ছে মানে নন সিনার্জিস্টিক খাদ্য, মানে মুড়িতে তো লবণ থাকেই, লবণ ছাড়া মুড়ি হলেও লবণ থাকে, অল্প লবণ না দিলে হবে না। তো দুধের মধ্যে যখন লবণ পড়ে তখন দেখা যায় দুধের যে কেসিন, এই কেসিন প্রোটিনটা একটা ইনার্ট সল্ট সৃষ্টি করে ওই লবণের সংস্পর্শে এসে, যার ফলে ওটা পেটের মধ্যে গেলে মোচড় দেয়, আস্তে আস্তে ছোট ছোট আলসারেটেড টিস্যু ফর্ম করতে পারে, এবং পেট কামড়ানো যেটা বলে সেই রকমের জিনিস কিন্তু আমাদের হতে পারে। তাই পারত পক্ষে দুধের সাথে খাওয়ার তো আরো অনেক জিনিস আছে, চিড়ে আছে, দুধ চিড়ে খাওয়া যেতে পারে, দুধ রুটি খাওয়া যেতে পারে, মুড়িটা না হয় বাদই থাকলো। স্যার হাই কোলেস্টেরলের জন্য কিরকম ডায়েট গ্রহণ করা যেতে পারে? 2-3 জন প্রশ্ন করেছে। হাই কোলেস্টেরলের জন্য নিরামিষ খাদ্য, তার সাথে ভালো অ্যামাউন্ট অফ এক্সারসাইজ, আর যেগুলো ফ্যাট করতে পারে সেইগুলো খাদ্য খাবো না। আর কোলেস্টেরল কমায় এইরকম ধরনের কিছু খাদ্য আছে, যেমন এই যে লতা কচু বলে যেটাকে,
বোঝাতে পারছি কিনা জানি না, লতির মতো থাকে, যেটা আমরা কচু শাক বলি, লতার মতো, রুটস। তো সেই লতা কচু দিয়ে করুয়া বানিয়ে খাওয়া, এটা কিন্তু কোলেস্টেরলকে কমায়। আবার কোলেস্টেরল কমায় যদি আমরা আমাদের যে লাউ আছে, লাউ যেটাকে বলি, এই লাউ, কচি কচি লাউ গুলোকে যদি আমরা মিক্সিতে ভালো করে এটাকে ব্লেন্ডিং করে নিয়ে এই লাউয়ের রস খাওয়া যায়, এটাও কোলেস্টেরলের ইয়েগুলোকে কমায়। এগুলো তো আছে, এগুলো অনেক রকমের জিনিস আছে, ওষুধের সাথে এগুলো খাওয়া যেতে পারে। তবে একটু একটু কিন্তু এক্সারসাইজ করতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ব্লাড কোলেস্টেরল লেভেল কমিয়ে দেওয়া তা নয়। কমাবো কেন? কমানো তো উদ্দেশ্য নয়, কারণ আজকে থেকে 2 জেনারেশন আগে আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা তারা কোনোদিন কোলেস্টেরল মাপেননি, কিন্তু দীর্ঘজীবী ছিলেন কি করে, ওটা একটু অনুসরণ করে দিতে হয়। কর্মঠ ছিলেন। আমরা কর্মঠ থেকে কমে কমে সবকিছু বাড়িতে বসে, এখন তো আরো হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, তাহলে শরীরকে যদি আমি না চলৎশীল করে রাখি, তাহলে তো শরীরের মধ্যে গাদ ময়লা জমবেই, আর গাদ ময়লা জমায় কোলেস্টেরল। বরঞ্চ এইচডিএল, যেটা হ্যাপি কোলেস্টেরল, হার্টের যেটা বৃদ্ধি এবং সুস্থতা যেটার উপর দিয়ে লক্ষিত হয়, সেই এইচডিএল বেড়ে যায় অটোমেটিক্যালি যদি একটা মানুষ এরকম নিরামিষ আহার এবং হাঁটা চলাফেরার মধ্যে থাকে, রেগুলার এই ওয়াকিং এক্সারসাইজ গুলো করে। এইভাবে কোলেস্টেরল কন্ট্রোল আগে আগে স্যার, লাস্ট একটি প্রশ্ন, শরীরে কৃমি কমানোর কিছু উপায় জানতে চেয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। প্রত্যেকটি বাচ্চার উপরে প্রথম দায়িত্ব হচ্ছে তার মায়ের। বাচ্চার নখগুলো কেমন আছে সেটা নিজের নখটাকেও ঠিক রাখবে, বাচ্চার নখটাকেও ঠিক রাখবে। বাচ্চার বদ অভ্যাস, যখন তখন আঙ্গুল দিয়ে দিচ্ছে মুখের মধ্যে, যত্রতত্র হাত দিয়ে, তারপরে সেটা না ধুয়ে খাবার খাচ্ছে। ছোটবেলা থেকে যদি এটা না শেখানো হয়, তাহলে ওই যে মা, সেও একদিন ছোট ছিল, তার মা শেখায়নি, আজ সে বড় হওয়ার পরেও শেখেনি বলে তার বাচ্চাকে শেখাতে পারছে না। তাই সর্বপ্রথম হচ্ছে সদাচার। সদাচার ঠিকঠাক পালন না হলে কৃমি কোনোদিন সারবে না। ওষুধ খেলেই কৃমি চলে যাবে, আবার চলে আসবে, কারণ সোর্স অফ দি এক্সিস্টেন্স অফ কৃমি ইজ অটোমেটিক্যালি রিমেইনিং। তাহলে ওই সোর্সটাকে আগে ডিলিট করতে হবে। আগে স্যার, একদম। অসংখ্য প্রশ্ন আসছে, কিন্তু আমাদের এই ছোট্ট সময়ের মধ্যে এত কিছু প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না একটা। আর এবং শ্রদ্ধেয় আমাদের স্যার এত সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলেন। আমরা যেন একটা কথা আমরা মাথায় রাখি, যেটা স্যার বললেন, ঠাকুরের প্রত্যেকটা নীতি নিয়ম সদাচারের যা পালন করার যেগুলো কথা আছে, প্রত্যেক বাড়িতে যেন স্বাস্থ্য সহায়তার বই আমাদের থাকে, নারীর নীতি বই, সেখানে অনেক স্ত্রী রোগ এবং প্রসূতি বিদ্যা ঠাকুরের অনেক কিছু বলা আছে। এ সমস্ত কথা প্লাস আজকে যা যা স্যার বললেন সেগুলো আমরা যদি ডায়েরি করে এই কথাগুলো যদি সৎসঙ্গের পরে, এই অনুষ্ঠানের পরে আমরা লিখে নিই, আমাদের মেমোরি তো খুব স্ট্রং নয়, তাই আমাদের সবসময় লিখে নিতে হয়। লেখাপড়া লিখে নিলে আমার মনে হয় এগুলো পরবর্তীকালে নিজেদের এবং আনুষঙ্গিক পারিপার্শ্বিক প্রত্যেকেরই কাজে লাগতে পারে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব এবং প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের শ্রদ্ধেয় যারা প্রত্যেকে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের অমূল্য সময় তারা দিয়ে আজকে যে সমস্ত ডাক্তাররা জয়েন করেছিলেন, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই বিধি অন্বেষণ গ্রুপ থেকে। সবাই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে এবং প্রত্যেককে বলবো আপনারাও এই ডাক্তারদের জন্য প্রার্থনা করবেন। তারা কোভিড ওয়ারিয়ার, এই বিপদের সময় তারা অত্যন্ত ব্যস্ততার সাথে নিজেদের জীবনের রিস্ক নিয়ে মানুষকে চিকিৎসা করছেন, মানুষকে টাইম দিচ্ছেন। ফোনের মধ্যে আজকে স্যার আমাদের কত প্রশ্ন উত্তর দিলেন। স্যারের জন্য, ডক্টর স্বরূপ চক্রবর্তী স্যারের জন্য, তার পরিবার, তার পারিপার্শ্বিক সমস্ত কিছু ইষ্টচ্ছল জীবনের জন্য আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি, আপনারাও করবেন। এবং এই বলে আমি অনুষ্ঠান শেষ করছি। শুধু স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি ধ্বনি দিয়ে অনুষ্ঠান শেষ করুন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তম, বন্দে বন্দে পুরুষোত্তম, পরম
বন্দে পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জগৎ জননী পরমারাধ্যা শ্রী শ্রী বড় মা কি জয় জগৎ জননী পরমারাধ্যা শ্রী শ্রী বড় মা কি জয় জগৎ জননী পরমারাধ্যা শ্রী শ্রী বড় মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় সৎ সঙ্গ কি সৎ জয়। সঙ্গ কি সৎ সঙ্গ কি জয় আর্য পিতৃন বন্দে বন্দে আর্য পিতৃন মাতৃবর্গান বন্দে মাতৃবর্গং কৃষ্টি দৈবতং বন্দে অহং কৃষ্টি দৈবতং পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম পুরুষোত্তমম বন্দে পরম পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু, জয় 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 গুরু সবাই উপস্থিত আজকে অনুষ্ঠানে সকলকে জয় গুরু জানাই প্রণাম শ্রীরা জয় শ্রদ্ধা গুরু। এবং প্রত্যেক ডাক্তারদের শ্রীচরণে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই তাদের কৃতজ্ঞ শ্রীরা জয় গুরু। দিলাম জয় গুরু প্রণাম